শতকরা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শতকরা ক্লাসটা শুরু করার আগে কিছু বেসিক জিনিসপত্র আগে জেনে নিই। বেসিক বলতে ম্যাথের বেসিক না, ক্লাস কিভাবে করবেন, পড়াশোনা কিভাবে করবেন, এই সকল বিষয়ে কিছু জেনে নেই। প্রথমে হচ্ছে বিসিএস প্রিলিতে পাশ করার জন্য ম্যাথ কতটা দরকারি। দেখেন, আমাদের বিসিএস প্রিলিতে ম্যাথে মার্ক হইল 15, আর মেন্টালে হচ্ছে 15, টোটাল 30 মার্ক। অনেকে ম্যাথে কাঁচা হওয়ার কারণে এই 15 মার্ক বাদ দিয়ে প্রস্তুতি নেয়। এর ফলে কি হতে পারে, সে হয়তো প্রিলি পাশ করে যেতে পারে, কিন্তু রিটেনে গিয়ে সে ধরা খাবে, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ ম্যাথ বাদ দিয়ে কেউ ক্যাডার হবে, এটা আসলে চিন্তা করাটা বোকামি। এজন্য অবশ্যই আপনি যদি ম্যাথে কাঁচাও হন, আমাদের ক্লাস, লেকচার বুক, কোশ্চেন ব্যাংক, এই তিনটা অন্তত যদি সলভ করতে পারেন, ইনশাল্লাহ 8 থেকে 10 অ্যান্সার করতে পারবেন ম্যাথে। এইটা করতে পারবেন ইনশাল্লাহ, এতটুকু আমি বলতে পারি। তাহলে আপনাদের ম্যাথে টার্গেট কত হওয়া উচিত? এই 15-এর মধ্যে টার্গেট কত হওয়া উচিত? এটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর, আপনি ম্যাথে কতটা ভালো তার উপর নির্ভর করবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা হয়তোবা এখানে 12+ টার্গেট করবে, যারা ম্যাথে ভালো। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়ার পরেও দেখা যাবে যে অনেকে দীর্ঘ সময় ম্যাথ থেকে দূরে থাকার কারণেও এখন তারা ম্যাথে অনেকটা কাঁচা হয়ে গেছে, তাদের টার্গেটটা হয়তো বা 10+ হবে। তবে আমি এখানে বলতে পারি যারা ম্যাথে দুর্বল, তারা এখানে ম্যাথে টার্গেট করবেন অন্তত পক্ষে 8 থেকে 10। ম্যাথে যদি 8 থেকে 10 পান, মেন্টাল অ্যাবিলিটি খুবই সহজ হয়। এইখান থেকে যদি 10 থেকে 12 পান, দেখা যাবে যে আপনি টোটাল 20+ বা 22+ মার্ক পেয়েছেন। 30-এ 20 বা 22+, মোর দ্যান এনাফ। এটা খুবই একটা ভালো মার্কস। এখন আপনি যদি ম্যাথ মেন্টালে ভালো হন, তাহলে এখানে 25+ টার্গেট করতেই পারেন। দেখা যাবে যে অনেকে ম্যাথে ভালো, সায়েন্সে ভালো, আইসিটিতে ভালো, অন্যদিকে আবার সে বাংলা, ইংরেজি, জিকেতে খারাপ। তাই আপনি যেটাতে স্ট্রং সেটাতে সর্বোচ্চ মার্ক তোলার চেষ্টা করবেন, আর যেগুলোতে উইক আছেন সেখানে মিনিমাম একটা মার্ক তোলার চেষ্টা করবেন, যাতে আপনার স্ট্রং জোনের মার্ক দ্বারা ওই মিনিমাম জোনের মার্কটা কাভার করে। এইভাবে আপনারা প্রস্তুতি নেবেন। এজন্য আপনার দক্ষতা অনুযায়ী আপনি ম্যাথে কতটা ভালো সেই অনুযায়ী আপনি 12+, 10+ বা 8 থেকে 10 এইরকম একটা টার্গেট রাখতে পারেন। এই টার্গেটে আপনি ম্যাথ প্র্যাকটিস শুরু করবেন। আর কোনোভাবেই ম্যাথ করবেন না, ম্যাথে খারাপ, এরকমটা চিন্তা মাথায় যদি আসে, একবার তওবা করে নেবেন, তওবা করে নিয়ে আমাকে জানাবেন কি সমস্যা হচ্ছে, আমি সলিউশন দিব। আর পিটিওতে যেহেতু আসেন, ম্যাথে কিভাবে 8 থেকে 10 পেতে হয় সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে পরীক্ষার হলে ম্যাথ প্রশ্ন সলভ করবেন কখন। এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বশেষ 46 বিসিএস যে প্রিলি পরীক্ষা হইলো 46-এ, এখানে আমার পরিচিত একজন বুয়েট থেকে পড়াশোনা করছে। সে 41, 43, 44, 45, এই 4টা বিসিএস এর প্রিলি প্লাস রিটেন দিছে, 4টা বিসিএস এর। কিন্তু সে 46-এ প্রিলি ফেল করছে। সে কিন্তু ম্যাথ পড়ায়। আর 46-এ প্রিলি ফেল করার প্রধান কারণ হচ্ছে তার ম্যাথের কারণে 46 প্রিলিতে সে ফেল করছে। কারণ আপনারা হয়তো বা দেখে থাকবেন যে 46 প্রিলিতে 3টা ম্যাথ ভুল ছিল, 3টা রং ছিল, এবং ম্যাথগুলো খুব সহজ ছিল। যেই 3টা ভুল ছিল ম্যাথগুলো কিন্তু সহজ ছিল। দেখা গেছে যে এই ভাই এই 3টা ম্যাথের পিছনে 15 থেকে 20 মিনিট নষ্ট করার ফলে সে সম্পূর্ণ অ্যান্সার করতে পারেননি, বাকি প্রশ্ন অ্যান্সার করতে পারেননি। এই জন্য আপনি পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার করার আগে কতগুলো ছাড়তে পারতেছেন, আপনি পারেন না ওটা ছেড়ে দিবেন, ওটা নিয়ে আপনি মাথা চুলকান আর যাই করেন না কেন কোনো লাভ হবে না। সেটা ম্যাথ হোক আর যাই হোক, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে আপনার মনে হবে যে এই ম্যাথটা পারতেছেন কিন্তু ম্যাথটা মিলতেছে না, ভুল করেও দ্বিতীয়বার ওই ম্যাথের দিকে আর নজর দিবেন না। ওই ম্যাথ বাদ, ওই একটা মার্কের জন্য আপনার প্রিলি হবে না, ব্যাপারটা এরকম না। কারণ আপনার কাছে ওই একটা ম্যাথ বাদে আরো 199টা প্রশ্ন আছে, বাকি 199টা ফোকাস করুন। তবে হ্যাঁ, যদি শেষের দিকে গিয়ে দেখেন আপনি সময় পাচ্ছেন, তখন এই ম্যাথের পিছনে আপনি সময় দেন, তাতে কোনো সমস্যা নেই। তাই এর জন্য পরীক্ষার হলে এইটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো প্রশ্ন যদি 1 মিনিটের মধ্যে সলভ করতে না পারেন,
দেখা গেল একটা ম্যাথ 1 মিনিটের মধ্যে সলভ করতে পারতেছেন না, ওই ম্যাথটা সঙ্গে সঙ্গে বাদ দিয়ে চলে যাবেন, পরের ম্যাথে চলে যাবেন, পরের প্রশ্নে চলে যাবেন। তবে আপনার যদি মনে হয় যে এই ম্যাথে একটু সময় দিলে আপনি পারবেন, ম্যাথটাতে গোল দাগ দিয়ে চলে যাবেন। পরবর্তীতে যদি সময় পান তাহলে এই ম্যাথ অ্যান্সার করবেন। এখন প্রশ্ন হলো, পরীক্ষার হলে ম্যাথ প্রশ্ন সলভ করবেন কখন? কখন ম্যাথ প্রশ্ন সলভ করলে ভালো হয়? ম্যাথ প্রশ্ন সলভ করলে কখন ভালো হয়? শেষে। ওকে, শেষে বলছেন, শেষে, মাঝে, 1 ঘন্টার আগে, মাঝে, শেষে, প্রথমে, মাঝে, শেষে। ওকে, থ্যাংক ইউ। শোনেন, আপনার যেহেতু 2 ঘন্টা সময়, অর্থাৎ 120 মিনিট সময়, সময়টাকে আপনি এইভাবে ভাগ করতে পারেন। প্রথম 45 মিনিট আপনি প্রশ্নটা হাতে নেবেন, প্রশ্ন হাতে নিয়ে প্রশ্ন দাগাবেন, এইদিকে প্রশ্ন থাকবে, এদিকে আপনার উত্তরপত্র থাকবে। ধরেন 1 2 3 4 5 6 7 8। 1 নম্বর পারেন, গোল্লা ভরাট করবেন। পারি না, বাদ। পারি, গোল্লা ভরাট করবেন। 4 নম্বর হয়তো পারবো, গোল দাগ দিয়ে চলে যাবেন। 5 নম্বর পারি না, বাদ। 6 নম্বর হয়তো পারবো, তাহলে গোল দাগ দিবেন। 7 নম্বর পারি, তাহলে দাগাবেন। 6 নম্বর পারি, তাহলে দাগাবেন। অর্থাৎ পারি, পারি না, পারি, পারি না। আর যদি মনে হয় যে একটু পারবো, হয়তো বা একটু চিন্তা করলে পারবো, তাহলে এরকম গোল দাগ দিয়ে যাবেন। এইভাবে 45 মিনিট আপনি টি-20 খেলবেন। টি-20 খেলবেন। এর পরের 45 মিনিট আপনি ম্যাথ এবং মেন্টালের জন্য রাখবেন। ম্যাথ এবং মেন্টাল। এইখানেও কিন্তু আপনার ওই একই রকম, পারি, পারি না, পারি, পারি না, এইভাবে আপনারা দাগাবেন। তাহলে টোটাল 90 মিনিট চলে গেল। দেখা যাবে যে এই প্রথম 45 মিনিটে অনেকে 130টা প্রশ্ন পড়ে ফেলছে। 130টার মধ্যে দেখা গেছে সে 70টা কারেক্ট করছে। কেউ দেখা গেছে 150টা পড়ে ফেলছে, এটা স্পিডের উপর নির্ভর করে। 150টার মধ্যে কেউ দেখা যায় 80 90 এরকম দাগাইছে। এটা নির্ভর করবে তার প্রস্তুতির উপর, তার প্রস্তুতি কেমন। প্রশ্নপত্রে দাগালে কিছু বলবে না, না প্রশ্নপত্রে দাগালে কিছু বলবে না। আমি প্রশ্নপত্রে ইচ্ছে মতো দাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অ্যাডমিট কার্ডে আপনারা দাগাদাগি করবেন না, অ্যাডমিট কার্ডে আপনারা কোনো হিসাব কিতাবও করবেন না। এরপরে 30 মিনিট, এই 30 মিনিট কি করবেন? এই 30 মিনিট, এই যে আপনি যেগুলো গোল দাগ দিয়ে গেছেন, মনে হয়েছিল যে আমি একটু সময় দিয়ে চিন্তা করলে হয়তো বা পারবো, এই 30 মিনিট আপনারা এইগুলো চিন্তা করবেন। হয়তো বা দেখা যাবে যে 30 মিনিট লাগে নাই, 30 মিনিট লাগে নাই, কিংবা এই যে আপনি এখানে 130টা প্রশ্ন সলভ করছেন, বাকি আরো 70টা প্রশ্ন আছে, এগুলো আগে অ্যাটেন্ড করার ট্রাই করবেন। অ্যাটেন্ড করার পর তারপরে গোল দাগগুলো দেওয়ার চেষ্টা করবেন। গোল দাগগুলো দেখবেন যে কোনগুলো আপনি সমাধান করতে পারেন একটু সময় নিয়ে। তাহলে পরের 45 মিনিট আপনি ম্যাথ মেন্টাল দাগাতে পারেন। এখন কেউ যদি প্রথমে দাগাতে চায়, সমস্যা হচ্ছে প্রথমে দাগাতে গেলে দেখা যাবে যে সে প্রথমে ম্যাথের প্রেশার নিয়ে পরবর্তীতে সহজ প্রশ্নগুলো ভুল করতেছে। আবার যদি কেউ শেষে দাগাতে চায়, দেখা যাবে যে শেষে তাড়াহুড়ো করে সহজ সহজ ম্যাথ সে ভুল করে বসে আসছে। ঠিক আছে, তারপরেও সবার যে স্ট্র্যাটেজি তার নিজস্ব মতোই হতে পারে। বাংলার পরে হ্যাঁ, আপনারা যে যেভাবে পারেন দাগাতে পারেন, তবে চেষ্টা করবেন প্রথমে বা শেষে না করার। প্রথমে বা শেষে করলে সমস্যা হতে পারে। ওকে, এরপরে হচ্ছে কোনো ম্যাথ করতে গিয়ে আটকে গেলে কি করবেন? পরীক্ষার হলে কথা বলতেছি না, এখন এই যে ক্লাসগুলো হচ্ছে, প্র্যাকটিস করতেছেন, ম্যাথ আটকে গেলে কি করবেন? দেখেন, ম্যাথ আটকে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি আপনি দিয়ে দেন, এখানে মেন্টররা আছে, আমিও আছি, চেষ্টা করবো খুব দ্রুত সমাধান দেওয়ার। আপনি ম্যাথ আটকে গেলেন, ছবি তুলে টেলিগ্রামে দিয়ে দিলেন, সমাধান পেয়ে গেলেন, এতে করে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না। আমি কিন্তু ওই কিভাবে বেসিক থেকে ম্যাথ প্রস্তুতি নেবেন সেখানে কিন্তু একটা কথা বলছিলাম, যে সবসময় ডিপ প্র্যাকটিস করতে হবে ম্যাথের। ডিপ প্র্যাকটিসটা কি? আপনি ম্যাথ আটকে গেছেন বা ভুল করছেন, এখন আপনাকে খুঁজে বের করতে হবে কেন ভুলটা করলেন, কোথায় ভুলটা করলেন, কেন আটকে গেলেন, সেটা খুঁজে বের করে নিজে সলভ করার ট্রাই করবেন। এরপরও যদি আপনার সমস্যা থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন। এটা হচ্ছে আমার পরামর্শ। কিন্তু আপনাদের, তাহলে আপনারা কি করবেন? ডিপ প্র্যাকটিস, প্রথমে প্রশ্নটা পড়বেন, পড়ে দেখবেন, সমাধান করার ট্রাই করবেন, হয়তো ভুল হবে, আটকে যাবেন, পরবর্তীতে আবার সেই ভুলটা খোঁজার ট্রাই করবেন, আটকে গেলেন কেন সেটা খোঁজার ট্রাই করবেন, এরপর নিজে নিজে সলভ করার ট্রাই করবেন। এইভাবে যদি সমাধান করেন, যেই ম্যাথটা আপনি করলেন সমাধান, এই ম্যাথ জীবনে ভুলবেন না। কিন্তু আপনি টেলিগ্রাম গ্রুপে দিলেন, এখান থেকে আমাদের একজন মেন্টর বা আমি সমাধান দিয়ে দিলাম, এইটা 1 2 মাস পর আপনি আবার ভুলে যাবেন। ব্যাপারটা হলো আপনি মুখস্থের মতো করলেন, আপনার যে একটা মস্তিষ্ক আছে সেটা আপনি কি ব্যবহার করলেন না। চেষ্টা করবেন সবসময় নিজের মস্তিষ্কটাকে ব্যবহার করার। ওকে, এইবার আসেন P2A তে ম্যাথ ক্লাসের আদব কায়দা।
এখানে ম্যাথ ক্লাসগুলো কিছু আদব কায়দা আছে। কি আদব কায়দা? অফলাইনে যেভাবে ক্লাস করতেন এখানেও সেভাবে করবেন। মানে ক্লাসের মাঝে হঠাৎ করে প্রশ্ন করে বসবেন, এটা বুঝতেছি না ওটা বুঝতেছি না, এই ধরনের প্রশ্ন করার দরকার নেই। আপনি কিন্তু অফলাইনে যখন ক্লাস করেন ক্লাসের মাঝে হঠাৎ করে একটা প্রশ্ন করে বসেন স্যারকে, কখনোই না। টিচার অঙ্ক করাবে, আপনি লেকচার বুকের সাথে মিলাবেন, অর্থাৎ ফোন সামনে রেখে লেকচার বুক নিয়ে টেবিলে বসবেন। টেবিলে বসবেন। আপনি ফোন সামনে রেখে লেকচার বুক নিয়ে কোথায় বসবেন? টেবিলে বসবেন। কোনো অবস্থাতে বিছানায় অঙ্ক করবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফোনের সকল নোটিফিকেশন অফ করে রাখবেন। আর সব প্রশ্ন ক্লাসের শেষে করবেন। এখন আসেন, আমি টেবিলে কেন বসতে বললাম, বিছানায় কেন বসতে বললাম না? টেবিলে বসলে আপনার মনোযোগটা সম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ মনোযোগ থাকবে, কিন্তু বিছানায় বসলে আপনার মনোযোগের কমতে থাকবে, আপনার ঘুম ধরবে, শুতে ইচ্ছা করবে, অনেক সময় ঘুমিয়ে যাবেন ক্লাসের মধ্যে। এই জন্য চেয়ার টেবিলে বসে থাকার চেষ্টা করবেন। এরপরে গুরুত্বপূর্ণ যেটা, আমি যখন অঙ্ক করাবো আপনারা কোনো অবস্থাতেই সেই অঙ্কগুলো নোট করবেন না। আমি যখন অঙ্ক করাবো সেই অঙ্কগুলো নোট করবেন না। কেন করবেন না? না, খাতায় করবেন না। কেন করবেন না? একই সঙ্গে আপনি দুই দিকে মনোযোগ দিতে পারবেন না। আমি এখানে অঙ্ক বুঝাচ্ছি আর আপনি ওদিকে নোট করতেছেন, হয় আপনি অঙ্ক বুঝতে পারবেন না, না হয় আপনার নোট ঠিকঠাক ভাবে হবে না। দেখেন, আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো সবগুলো লেকচার বুকে আছে, সবগুলো লেকচার বুকে আছে, সেখানে সমাধানও দেওয়া আছে। তবে হ্যাঁ, দুই একটা লাইন যদি নতুন কিছু আসে, সেটা টপ করে আপনি কি করবেন? নোট করে ফেলবেন লেকচার বুকের মধ্যেই। পরবর্তীতে আপনি পিডিএফ দেখে হোক বা লেকচার বুক দেখে হোক পরে আপনি নোট করেন। ক্লাসের সময় নোট করবেন না। আপনি যখন ক্লাস করতেন, অফলাইনে ক্লাস করতেন, তখন কি আপনি স্যার অঙ্ক করাতো আর আপনি এদিকে নোট করতেন? এইভাবে কিন্তু মনোযোগে কমতি হবে। এই হচ্ছে ক্লাসের আদব কায়দা। এরপরে হচ্ছে পিটিওতে ম্যাথ ক্লাসগুলো কিভাবে করানো হবে। দেখেন, আপনাদের প্রত্যেকের গাণিতিক যুক্তি ফোল্ডারের ভিতরে একটা জব ম্যাথ গ্রাজুয়েশন নামে কি আছে, ফোল্ডার করা আছে। এইখানে প্রত্যেকটা টপিকের বেসিক নিয়ম কানুনের আলোচনা করা থাকবে। প্রত্যেকেই এই ক্লাস শুরুর আগে এই রেকর্ডগুলো দেখে আসবেন। এখন দেখেন, আমাদের এখানে যারা ক্লাস করতেছেন প্রত্যেকে কিন্তু ম্যাথে সমান অভিজ্ঞ না। এখানে কেউ আছেন খুবই ভালো, খুবই ভালো, কেউ আছেন মোটামুটি ভালো, মোটামুটি ভালো, আবার কেউ আছেন বেসিকে দুর্বল বা খুবই দুর্বল। এখন সবাইকে নিয়েই কিন্তু আমাকে ক্লাসটা করাইতে হবে। এখন আমি যদি খুবই ভালো তাদেরকে গুরুত্ব দেই, এই নিচের যে দুই সারির লোকজন আছে এরা ম্যাথ ক্লাসে কিছু বুঝবে না। আবার আমি যদি নিচের দুই সারি বা এই যে বেসিকের সমস্যা এদেরকে বেশি গুরুত্ব দেই, এই যে খুবই যারা ভালো আছেন এদেরও ক্লাস করার দরকার আছে, কারণ পরীক্ষার হলে আপনাকে দ্রুত ম্যাথ করতে হবে। আমি কিন্তু এই জিনিসগুলো আমি এখানে বোঝানোর ট্রাই করব। তাহলে আমি যদি বেসিকে দুর্বল এদেরকে গুরুত্ব দেই, তখন দেখা যাবে যে খুবই ভালো যারা আছেন তারা আবার এই ম্যাথ ক্লাসগুলোতে খুব কি হবে, বিরক্ত হবে। দেখা যায় ছোটখাটো জিনিসগুলো আমি করাচ্ছি। এই জন্য আমি যদি এই তিন ধরনের লোকজনকেই আমি একটা লেভেলে নিয়ে আসতে পারি, একটা লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, আমার ক্লাসটা স্মুথলি চলতে পারবে, খুব স্মুথলি আমি চালাতে পারবো, কেউ বিরক্ত হবে না। এই জন্য জব ম্যাথ গ্রাজুয়েশনে এখানে বেসিক জিনিসপত্র আলোচনা করা থাকবে। তারপরে যদি আপনাদের কোনো টপিকের কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন, আমি সেই টপিকের প্রয়োজনে আমি ভিডিও করে আমি সেখানে দিয়ে দেবো। কিন্তু ক্লাসটা হবে আমাদের কি একেবারে অ্যাডভান্স লেভেলও না, আবার একেবারে বেসিক লেভেলও না, মিডিয়াম লেভেলের ক্লাস হবে আমাদের, যাতে কেউ বিরক্ত না হয়। এই জন্য জব ম্যাথ গ্রাজুয়েশন এই ফোল্ডারে আমি যেই রেকর্ডগুলো দিব সেই রেকর্ডের কোনো প্রশ্ন আমার লাইভ ক্লাসে এসে করবেন না। জব ম্যাথ গ্রাজুয়েশনটা পাবেন আপনি গাণিতিক যুক্তি ফোল্ডারে যাবেন, ওয়েবসাইটে পি2 এর যে ওয়েবসাইট আছে, পি2 এর ওয়েবসাইটে গাণিতিক যুক্তি ফোল্ডারে যাবেন, সেখানে গিয়ে নিচের দিকে দেখবেন জব ম্যাথ গ্রাজুয়েশন নামে ভিডিও ক্লাসের একটা ফোল্ডার করা আছে, সেখানে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপরে আসেন, কোনো অশ্লীল প্রশ্ন করা যাবে না ক্লাসের মধ্যে। এখন প্রশ্ন হইল, অশ্লীল প্রশ্নটা কি? অশ্লীল প্রশ্ন আমি বলি, ধরেন আমি একটা ম্যাথ সলভ করাইলাম, করে আর একটা ম্যাথ সলভ করতেছি। এমন সময় কেউ কমেন্ট করে বললেন যে আগের ম্যাথটা বুঝেননি, আগের ম্যাথটার একটা লাইন বোঝেননি, এইটাকে অশ্লীল প্রশ্ন বলে। আমি একটা ম্যাথ শেষ করে আর একটা ম্যাথের মধ্যে চলে আসছি, তখন আপনি প্রশ্ন করতেছেন আগের ম্যাথটা একটু বুঝাই দেন, ইহাকে অশ্লীল প্রশ্ন বলে। কিংবা আমি একটা ম্যাথ সম্পূর্ণ করাইলাম, করানোর পর আপনি একটা শব্দ লিখলেন,
বুঝিনি, এটাকে অশ্লীল প্রশ্ন বলে। একটা ম্যাথ সম্পূর্ণ করানোর পর আপনি যদি পুরোটাই না বোঝেন, তার মানে আপনার মনোযোগের ঘাটতি ছিল। আপনার ফোনে কেউ ফোন করছিল, সেই ফোনে কথা বলছেন, এখন আপনি এসে আমাকে প্যারা দিচ্ছেন যে বুঝিনি। আপনি যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, আপনাকে সেটা ইন্ডিকেট করে বলতে হবে যে ভাইয়া, এই ম্যাথটার অমুক লাইনে আমার সমস্যা হচ্ছে, এই লাইনটা একটু বুঝাই দিবেন, আমি বুঝাই দেব। কিন্তু আপনি যদি বলেন যে পুরো ম্যাথটাই বুঝিনি, তার মানে আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না। আপনি যদি ক্লাসে মনোযোগী না থাকেন, সেইটার দায়ভার কিন্তু আমার না। এই ধরনের অশ্লীল প্রশ্ন করা যাবে না। ক্লিয়ার সবার? তো এখন আমরা ক্লাস শুরু করে দেই। প্রথমতই হচ্ছে, আমরা অনেকে 8 থেকে 10 টার্গেট করতে বলছিলাম, কারো 12+ টার্গেট করতে বলছিলাম। আমি বিগত সালের এখানে 10টা বিসিএস এর প্রশ্ন আছে, 46টা অ্যাড করা নাই। দেখেন এইখানে যদি আমরা প্রশ্ন বিশ্লেষণ করে দেখি, যারা 8 থেকে 10 টার্গেট করবেন তারা কোন কোন টপিকে বেশি গুরুত্ব দেবেন দেখেন। অসমতা, অসমতা থেকে প্রায় প্রতিবার একটা বা দুইটা করে প্রশ্ন আসে, শুধু 45-এ আসে নাই, আর 36-এ আসে নাই। এরপর সূচক, লগ, ধারা, সেট, ফাংশন, এই কয়টা 1 2 3 4 5, এখানে 5 মার্ক। আপনি 5 মার্ক পেয়ে গেলেন এখানে, এই 5টা টপিক যদি আপনি কমপ্লিট করেন। ওকে, এরপর পাটিগণিতে আসেন। আর বিসিএস পরীক্ষা কিন্তু মূলত বীজগণিতের পরীক্ষা, মূলত বীজগণিতের পরীক্ষা। এখানে বীজগণিত থেকে বেশি প্রশ্ন আসে, পাটিগণিত থেকে খুব কম প্রশ্ন আসে। এখানে বাস্তব সংখ্যা থেকে দেখা যায় প্রায় প্রশ্ন আসে। এই বাস্তব সংখ্যা থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো খুব সহজ হয়। দেখেন, এই যে গসাগু ও লসাগু থেকে, সরি, গসাগু ও লসাগু থেকে এখানে 44তম, 42তম আর 41তমতে আসে না, এখানে 37তম মোটামুটি প্রত্যেকটা বিসিএস এ আসে। আর এইখানে শতকরা থেকে প্রত্যেকটা বিসিএস এ আসে। আপনারা যারা 8 থেকে 10 টার্গেট করবেন, তারা বাস্তব সংখ্যা, গসাগু লসাগু, শতকরা, এখান থেকে লাভ ক্ষতিটা করতে পারেন, এখানকার এই 5টা টপিক। আর হ্যাঁ, বিন্যাস সমাবেশ অনেকের কাছে কঠিন লাগতে পারে। যাদের কাছে কঠিন লাগবে, যাদের কাছে কঠিন লাগবে তারা কি করবেন, এটা অ্যাভয়েড করতে পারেন। তবে চেষ্টা করবেন একদম বেসিক জিনিসপত্র, আমাদের যে ক্লাসগুলো হবে একদম বেসিক থেকে, আশা করি এখানে যারা ক্লাস করবেন বিন্যাস সমাবেশ সম্ভাব্যতার ক্লাসগুলো আপনারা বুঝতে পারবেন। এটা একদম আর্টসের, জীবনেও যারা বিন্যাস সমাবেশ করেননি তারাও বুঝতে পারবেন, সহজ সহজ ম্যাথগুলো পারবেন। যেমন 46-এ একটা ম্যাথ আসছিল কণিক থেকে, কণিক নিয়ে, এই কণিক এই বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়, এরকম একটা প্রশ্ন আসছিল। এই আমাদের বিন্যাস সমাবেশে ক্লাসগুলো করলে এই ধরনের ম্যাথ আসলে আপনি নিশ্চিত পারবেন, এতটুকু শিওর থাকতে পারেন। এরপর জ্যামিতিতে একটু গুরুত্ব দিবেন। আর যারা 12+ টার্গেট করবেন তারা সবগুলো চ্যাপ্টারই করবেন। কেউ আবার 15+, না 15 টার্গেট করিয়েন না, কারণ 15 এটা পাওয়াটা খুব রেয়ার। যেমন 46-এ 3টা ম্যাথ ভুল ছিল, আপনি 15 পাবেন কিভাবে? এরকমটা থাকতেই পারে। তাই অনেক সময় চ্যাট লিস্টে কোন লাইনটা বুঝিনি সেটা লিখে যদি ডিলে হয়, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে কি নেক্সট লাইনে যাওয়ার পর আগের লাইনটা বুঝিনি সেই কোশ্চেনটা করা যাবে? কারণ আমাদের তো স্পিকার মিউট করা থাকে। আপনি, হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন নুসরাত জাহান, যে আমি তো বললাম যে অশ্লীল প্রশ্ন করা যাবে না। আপনি একটা কাজ করতে পারেন, যখন আপনি বুঝবেন না সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেবেন, আর স্ক্রিনশট নিয়ে ম্যাক্সিমাম ফোনে কিন্তু মার্ক করা যায়, এরকম করে মার্ক করা যায়। মার্ক করে যদি দিতে পারেন, দ্যাটস গুড। আর তারপরে যদি সমস্যা হয় আপনি কি করবেন, একটু লেখার চেষ্টা করবেন। সায়েন্সের স্টুডেন্ট হয়েও আমি কোনোদিন বিন্যাস সমাবেশ বুঝিনি, তাই আগেই বাদ দিতাম। এবার বাদ দিবেন না, এবার আমাদের ক্লাসগুলো করেন, আশা করি বুঝতে পারবেন। এইটা পুরোটা পিএসসির ব্যাপার, যে ভুল মার্কস হলে তারা মার্কস দিবে কি না, এটা পুরোটা পিএসসির ব্যাপার, এই ব্যাপারে আমরা জানি না। আচ্ছা, আপনারা প্রশ্নগুলো ক্লাসের শেষে করুন, ঠিক আছে? ক্লাসের শেষে করুন। ওকে, তাহলে আমাদের শতকরা থেকে যেই ধরনের প্রশ্ন হয় সেগুলো একটু আমরা দেখি। দেখেন, 35তম বিসিএস এ 2টা প্রশ্ন আসছে। কমলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? আর পরেরটা হচ্ছে, এটা ভেন চিত্র, হ্যাঁ, এটা ভেন চিত্রের অঙ্ক, এটা ভেনের অঙ্ক, ঠিক আছে? এটা শতকরার মধ্যে পড়ে না, যে সেট ফাংশন ভেন আমরা যখন পড়াবো সেটা আমরা দেখবো। ওকে, 36তম বিসিএস এ বলছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। ওকে, এই ধরনের প্রশ্ন তাহলে এসে থাকে। 37তম বিসিএস এ আসছে 5 এর কত শতাংশ স্বাদ হবে। ওকে, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে তার মানে এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই ধরনের প্রশ্নগুলোই আসে সাধারণত। এরপর বলছে কোনো বৃত্তের যদি 20% কমে যায়, তবে ব্যাসার্ধ যদি 20% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে।
ওকে, এখানে বৃত্ত দিয়ে আসছে, ত্রিভুজ দিয়ে আসতে পারে, সমবাহু ত্রিভুজ দিয়ে আসতে পারে, অথবা আয়তক্ষেত্র দিয়ে আসতে পারে, বর্গ দিয়ে আসতে পারে। তার মানে আমাদের এই ধরনের শতকরা অঙ্কগুলো আমাদের করতে হবে। এরপর আসছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট 7,20,000 টাকা কি করছে, মেয়েকে দিলেন। তাহলে তার সম্পদের মোট মূল্য কত? ওকে, 41 মতো এখানে বলছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। এই ধরনের প্রশ্ন আমরা একটু আগে আরেকটা দেখছি, তাই না? এরপর হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটু আগে দেখলাম বৃত্তের ক্ষেত্রে, এবার হচ্ছে আয়তক্ষেত্রে শুধু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এখানে প্রস্থের কথা বলে নাই। ওকে, 43 মতো এখানে শতকরা থেকে একটা প্রশ্ন আসছে, একটি প্রতিষ্ঠানে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। তাহলে প্রতিষ্ঠানের কতজন কর্মচারী গ্রাজুয়েট? ওকে, এরপর 45 মতো কি আসছে, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। ওকে, এই ধরনের প্রশ্ন তাহলে আসে। সরি, আমি এখন দেখি তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ভগ্নাংশ থেকে শতকরা এই ধরনের প্রশ্ন আসতে পারে, যদি এখনো আসে নাই আসতে পারে। শতকরা থেকে ভগ্নাংশ আসতে পারে, শতকরার সাহায্যে মান নির্ণয় আসতে পারে, দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি একটু আগে দেখলাম, দুটো শতকরার ক্ষেত্রে মোটের উপর শতকরা পরিবর্তন আসতে পারে, দাম কমে বা বেড়ে যায় প্রাপ্ত পণ্য বেশি বা কম পাওয়া, এই ধরনের টাইপের প্রশ্ন আসতে পারে। আমরা এগুলো করবে, এর বাইরেও আরো এক্সট্রা কিছু করব, যাতে করে শতকরা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা পারি। এখন আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরুর আগে প্রত্যেকে আপনারা কি করবেন, বইটা রাখবেন, লেকচার বুক যেটা প্রত্যেকে পেয়েছেন বইটা সামনে রাখবেন, মোবাইলটা রাখবেন। আপনি মোবাইলে দেখবেন আর বইয়ের সাথে অঙ্ক মিলাবেন। আমি কিন্তু বইয়ের সব অঙ্ক করাবো না, কিছু আপনাদের হোমওয়ার্ক দেবো, সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন সমাধান না দেখেই। এরপর কি হচ্ছে, আমাদের যে প্রশ্ন ব্যাংক আছে, পিটু এর যে প্রশ্ন ব্যাংক আছে ওয়েবসাইটে, সেখানকার ম্যাথগুলো আপনারা সলভ করবেন ওয়েবসাইট থেকে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনেকেই আমাদের প্রশ্ন ব্যাংকের হার্ড কপি কিনছেন, সেখানে একটু ম্যাথ যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এইগুলো প্র্যাকটিস করার পর যদি আপনার কাছে সময় থাকে, এরপর বাজারে যে কোনো বই নিয়ে আপনি প্র্যাকটিস করেন, বাজারে যে কোনো বই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে শতকরা কি, আমি বেসিক ক্লাস এটা বলছিলাম যে শতকরা একটা হচ্ছে ভগ্নাংশ, যেমন 70%, এটা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100, অর্থাৎ 100 এর মধ্যে কত, 70, 100 এর মধ্যে 70। জান্নাতুল ফেরদৌস বলছেন ভাইয়া ম্যাথের পিটিএ লেকচার বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংক শুধু প্র্যাকটিস করলে কি হবে? দেখেন, বিসিএস এমন একটা জব প্রস্তুতি, এমন একটা জব, এখানে আপনি যত বেশি পড়বেন তত বেশি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। এখন আপনি জাস্ট এগুলোই পড়লেন, ওকে, আপনি আশা করি যে আপনি মোটামুটি ভালো ফলাফল করবেন, এখান থেকে 8 থেকে 10 কমন পাবেন, 12+ কমন পাবেন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 12+ই কমন আসে। এখন কমন আসে বলতে ম্যাথ কিন্তু হুবহু কখনো কমন আসে না, হুবহু কখনোই কমন আসবে না, হয়তো প্যারালাল কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, তাহলে কি করবেন, আপনি আমাদের লেকচার বুক, কোশ্চেন ব্যাংক, হার্ড কপির প্রশ্ন এবং ওয়েবসাইটের প্রশ্ন কিন্তু সেম, অনেক প্রশ্নই সেম আছে, তবে ওয়েবসাইটে একটু বেশি প্রশ্ন আসছে। এরপর সময় পাইলে আপনি বাজারের প্রশ্নগুলো নিয়ে দেখেন যে ওইখানকার যে টাইপের ম্যাথগুলো আছে সেগুলো আমাদের বইয়ের মধ্যে আছে। আর আমরা এখানে শুধুমাত্র বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো সেগুলো কি করছি, আমরা নিয়ে আসছি। আরেকটা অশ্লীল প্রশ্ন সম্পর্কে আমি বলতে ভুলে গেছি, আরেকটা অশ্লীল প্রশ্ন সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে, ভাইয়া ক্লাস কখন শেষ করবেন, ক্লাস কখন শেষ করবেন? দেখেন, এই ধরনের প্রশ্ন ক্লাসে কখনোই করবেন না। এই ধরনের প্রশ্ন কেন করবেন না? আপনার যদি বিরক্ত লাগে বা অসুবিধা হয়, আপনি ক্লাস থেকে লিভ নেন, লিভ নিয়ে পরবর্তীতে আপনি বাকি অংশটুকু রেকর্ড দেখে নেবেন। কিন্তু কখনোই প্রশ্ন করবেন না যে ক্লাস কখন শেষ হয়, কখন শেষ করবেন, তাড়াতাড়ি শেষ করেন, এই ধরনের প্রশ্ন প্লিজ কখনোই করবেন না। এটা কিন্তু খুব বিরক্ত লাগে। আমি এখন অসুস্থ, অসুস্থ হওয়া সত্ত্বেও আমি আপনাদের ক্লাস নিতে পারতেছি, আপনারা সুস্থ হয়ে কেন ক্লাস করতে পারবেন না, একটা 1.5-2 ঘন্টার ক্লাস? ওকে, তাহলে শতকরা কি একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100। এবার আমরা টাইপ 1 করব, ভগ্নাংশ বা সংখ্যাকে শতকরায় প্রকাশ, ভগ্নাংশ বা সংখ্যাকে শতকরায় প্রকাশ। দেখেন, আমি বেসিক ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করছিলাম,
বিস্তারিতটা আমরা সেখান থেকে দেখে নেবেন। ভগ্নাংশ বা সংখ্যার সাথে যদি 100 গুণ করি তাহলে সেটা শতকরা প্রকাশ হয়ে যায়। কেন হয় সেটা আপনারা বেসিক ক্লাসে দেখে নেবেন, ঠিক আছে? বেসিক যে ক্লাসটা ওই যে জব ম্যাথ গ্রাজুয়েশন যেখানে আছে সেখান থেকে দেখে নেবেন। তাহলে চলেন আমরা শতকরা প্রকাশ করি। এই 3/5 কে শতকরা প্রকাশ করলে কত হবে? তাহলে 3/5 শতকরা প্রকাশের জন্য আমরা 100% দ্বারা গুণ করবো। এই 100% মানে কত? 100% মানে হচ্ছে 1। এই 100% মানে 1, 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা একই থাকে। ইউটিউবে না, এটা আপনাদের ওয়েবসাইটে আছে, ইউটিউবেও আছে, ওয়েবসাইটেও আছে। না, ইউটিউবে নাই, শতকরা বেসিক ক্লাস ইউটিউবে নাই। তাহলে 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, 3 20-এ 60%। তাহলে এটা অ্যান্সার 60%। তাহলে শতকরা প্রকাশ করতে বললেই 100% দ্বারা গুণ করে দিবেন। এক সমস্ত 2-এর 1-কে প্রকাশ করুন। তাহলে এই যে একটা মিশ্র ভগ্নাংশ 1 সমস্ত 2-এর 1, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো। তার আগে সবাই একটু আমাকে প্রশ্নের উত্তর দিন তো। এই 1 আর 1/2, 1 আর 1/2-এর মধ্যে এদের দুইজনের মাঝে গুণ চিহ্ন আছে নাকি যোগ চিহ্ন আছে? আমাকে একটু বলেন তো সবাই, গুণ চিহ্ন নাকি যোগ চিহ্ন? সবাই দ্রুত একটু অ্যান্সার করুন দেখি। ওকে, কেউ বলছেন গুণ, কেউ বলছেন যোগ, কেউ গুণ যোগ গুণ যোগ। ওকে, থ্যাংক ইউ। শোনেন, এখানে মূলত যোগ চিহ্ন আছে। এখানে মূলত কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। 1-এর সাথে হাফ যোগ করলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 সমস্ত 2-এর 1। এখন যারা বলতেছেন গুণ চিহ্ন আছে, তাহলে দেখেন তো 1-এর সাথে 1/2 গুণ করলে কত হবে? 1/2। কিন্তু আপনি এটাকে আমরা যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে কিভাবে? এই 2 আর 1 গুণ করলে কত হয়? 2 কে 2, তার সাথে 1 যোগ করে কত হয়? উপরে 3, নিচে 2। খেয়াল করে দেখেন, এই 1 যোগ 1/2, এটাও হিসাব করলে এই যে 2 যোগ 1 একই রকম আসতেছে। কিন্তু গুণ দিলে কিন্তু এই যে হাফ আসবে। যারা গুণ বলছেন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন এই যে 3/2-কে আমরা কি করব? শতকরা প্রকাশের জন্য 100% দ্বারা গুণ করব। 2 দ্বারা 100-কে ভাগ করলে হবে 50, তাহলে 3 × 50-এ 150%। এটা হলো অ্যান্সার। আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। 0.0018-কে শতকরা প্রকাশ করলে কত হবে? তাহলে 0.0018 গুণ 100%। এখন এইরকম 10, 100, 1000, 1 লক্ষ এই ধরনের সংখ্যা দ্বারা যদি গুণ করা হয়, এখানে দশমিকে এই সরি 1-এর পর 2টা শূন্য আছে। গুণের ক্ষেত্রে দশমিকটা ডান দিকে যাবে। গুণের ক্ষেত্রে দশমিকটা তত ঘর, এখানে যতগুলো শূন্য থাকবে, তবে সামনে কিন্তু 1 থাকতে হবে। যতগুলো কি থাকবে? যতগুলো শূন্য থাকবে দশমিকটা তত ঘর ডানে যাবে। ভাগের ক্ষেত্রে বামে যাবে। ভাগের ক্ষেত্রে বামে যাবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা দেখবেন আপনাদের জব ম্যাথ গ্রাজুয়েশনের ওইখানে দশমিকের হিসাব নিকাশ নামে 2টা ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনারা দেখবেন প্লিজ। তাহলে এখান থেকে আমরা হিসাবটা খুব সহজেই করার জন্য এটাকে লিখতে পারি কত? 0.18%। এটা হইল অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি? ওকে। আমানুল্লাহ আর হচ্ছে অনন্যা ফাইন, কি বুঝেননি? কি বুঝেননি? এখানে 100% যে গুণ করছি, এই যে পার্সেন্টে প্রকাশের জন্য 100 গুণ করছি, এটা বুঝেননি? এটা কি বুঝেননি? আমি এখানে 100% দ্বারা গুণ করছি, এই যে 100 দ্বারা গুণ করছি। ও, এই হিসাবটা। ওকে। এখানে আপনারা দেখেন মাহমুদুজ্জামান আর হচ্ছে আমানুল্লাহ, আপনারা যে এই যে প্রশ্ন দুইটা করলেন, প্রথমত হচ্ছে শতকরা মানে হচ্ছে নিচে 100 থাকবে, তাহলে আমরা 100 দ্বারা কেন গুণ করতেছি, নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন করছেন কি, যে এই হিসাবটা বুঝেনি। এজন্য আমি বলছিলাম যে জব ম্যাথ গ্রাজুয়েশন, আমি কিন্তু টেলিগ্রামে নোটিশ দিয়েছিলাম, জব ম্যাথ গ্রাজুয়েশনে বেসিক হিসাব নিকাশগুলো সেখানে দেখানো আছে। আমি যদি এই জিনিসগুলো এখন দেখাই এখানে, দেখেন এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে, তারা কিন্তু বিরক্ত হবে। আপনাদের জন্য আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের কি করছি, বিস্তারিত এখানে আলোচনা করছি বেসিকে। তা আপনি যদি সেখানে বুঝে থাকেন, তাহলে আমি 100% মানে আমি কি 100/100 লিখিনি? এটা কি লিখিনি? এরপর এই 100-র সাথে 0.0018 গুণ করলে 0.18, আর নিচে একটা 100 থাকবে। আর নিচে একটা 100 থাকার মানে হচ্ছে 0.18%। এই নিচের 100টা, নিচে 100 মানে কি পার্সেন্ট, আমি নিচে 100 না লিখে এইখানে কি 100% লিখতে পারি না? 100% লিখতে পারি না? আমি সেটাই লিখছি। এই 100% মানে এখানে নিচে একটা 100 আছে।
এই পার্সেন্ট মানেই তো নিচে একটা 100 আছে, আমি যখন এখানে পার্সেন্ট দিছি নিচে তো একটা 100 আছে। এবার কি ক্লিয়ার সবার? আপনারা প্লিজ একটু কি করবেন, আপনারা বেসিকের রেকর্ডগুলো দেখবেন, ওইখানে কোন জিনিসটা বুঝতেছেন না আপনার টেলিগ্রাম গ্রুপে বা আমাকে ইনবক্সে জানাতে পারেন, প্রয়োজনে আমি সেই টপিকের উপর ভিডিও করে দিব। ওকে, এবার অনুপাত, 4/5 কে শতকরা প্রকাশ করলে কত হবে? এটা একটা কি অনুপাত? অনুপাত এক ধরনের কি ভগ্নাংশ, অনুপাত এক ধরনের ভগ্নাংশ। এই 4:5 কে আমরা লিখতে পারি 4/5। তবে অনুপাত এবং ভগ্নাংশের মধ্যে সামান্য পার্থক্য আছে, আমরা সেটা অনুপাতের ক্লাসে দেখব। এখন এটাকে শতকরা প্রকাশের জন্য কত হবে? 100% দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা 100%কে গুণ করলে কত হবে? 5 20 এ 100, 4 20 80%। এটা অ্যান্সার। আশা করি এই ধরনের অঙ্কগুলো পারবেন। উম, বইয়ে বাকি যে একটা অঙ্ক, বাকি যে একটা বা দুইটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমরা এবার টাইপ 2 এ চলে যাই। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ, এটার জন্য 100 দ্বারা ভাগ করতে হবে। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশের জন্য কি করতে হবে? 100 দ্বারা ভাগ। যেমন 32%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? আমরা জানি পার্সেন্ট মানে নিচে একটা 100 আছে, এই যে 32/100, পার্সেন্ট মানে তো নিচে একটা 100 আছে, এই যে ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এখন আপনি হিসাব করেন, এখন বাকিটুকু আপনি হিসাব করবেন। এখানে 4 অষ্টে 32, 4 25-এ 100, অর্থাৎ 8/25। এটা হলো অ্যান্সার। হ্যাঁ, 8/25। ওকে, তাহলে 56.7%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে দেখি। এই 56.7% আছে মানে নিচে একটা কি আছে? 100 আছে। এখন দেখেন, একটু আগে বলছিলাম এরকম, এই একের পর যদি একটা শূন্য থাকে তাহলে দশমিকটা গুণের ক্ষেত্রে এক ঘর ডানে যাবে, ভাগের ক্ষেত্রে বাম দিকে যাবে। এখানে দেখেন একের পর কি আছে? দুইটা শূন্য আছে, তাই না? দুইটা শূন্য আছে, তাহলে দশমিকটা কি করবে? দুই ঘর, যেহেতু ভাগ করতেছি, দুই ঘর বামে যাবে। এই এক ঘর বামে আসলে এইখানে হবে, আরেক ঘর বামে আসলে এইখানে হবে, অর্থাৎ এই 0.567। সামনে একটা শূন্য দিতে পারেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, আপনি একজন শুনতে পাচ্ছে না, তাহলে আপনাকে তো আমি ভয়েস দিলেও তো শুনতে পারবেন না। এটা আপনারা করুন তো। ওকে, আমরা এই অঙ্কটা করা ট্রাই করি, হ্যাঁ? এই 12/2 এটা একটা মিশ্র ভগ্নাংশ, তাহলে আমরা প্রথমে কি করব? এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 2 আর 12 গুণ করলে কত হয়? 24। এই সামনে যে সংখ্যা থাকে আর নিচে যে সংখ্যা থাকে, এই দুটা গুণ করতে হয়, গুণ করে উপরের সংখ্যার সাথে যোগ। তাহলে 12 আর 2 গুণ করলে 24, 24 আর 1 যোগ করলে 25, উপরে 25 আর নিচে কত? নিচে যা আছে তাই থাকবে 2, এখানে পার্সেন্ট। এই পার্সেন্টের জন্য কি হবে? পার্সেন্টের জন্য আমরা জানি 100 দ্বারা ভাগ আছে, তাহলে 25/2 ভাগ মানে এই যে নিচে গুণ করে দিলে হবে, অথবা আপনারা এইভাবে লিখতে পারেন, এই 1/100। এখন আপনারা হিসাব করেন, এখন আপনারা যদি হিসাব করেন, 4 25-এ 100, তাহলে উপরে 1, নিচে 4 দুগুণে 8, 1/8। এটা হলো অ্যান্সার। আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। এখানে বলছে শতকরা সাহায্যে মান নির্ণয়। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা টাইপের সব ম্যাথ করাচ্ছি না, যে ম্যাথগুলো করাচ্ছি না ওগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। একই ধরনের ম্যাথ একাধিক করে কোনো লাভ নাই, ওগুলো আপনাদেরকে করতে হবে, পরীক্ষার হলে আপনারাই করবেন। ওকে, শতকরার সাহায্যে মান নির্ণয়, এক্স এর y%। এই এক্স এর মানে গুণ y% মানে কত? y/100 না? তাহলে এই এক্স আর ওয়াই গুণ করলে কত হয়? xy/100। এটাই তো, তাহলে এক্স এর y% মানে আমরা লিখতে পারি xy/100। এই পার্সেন্টের জন্যই মূলত 100 দ্বারা ভাগ হইলো। তাহলে আমরা একটু অঙ্ক দেখি। তবে এখানে আমি একটু আগেই বলছি যে 100 দ্বারা কাউকে ভাগ করা মানে কি? দশমিক যেখানে আছে তার থেকে দুই ঘর বামে যাওয়া। 100 দ্বারা ভাগের ক্ষেত্রে এই যে দুইটা শূন্য আছে, এই জন্য দুই ঘর বামে যাবে ভাগের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে দুই ঘর ডানে যাবে। 5,000-এর 12% সমান কত? 5,000 এর মানে হচ্ছে গুণ, 12% মানে কত? 12/100। পার্সেন্ট মানেই নিচে একটা, এই সংখ্যার নিচে একটা 100 আছে, তখন আমরা এখানে পার্সেন্ট লিখবো না। তাহলে এখানকার শূন্য শূন্য, এখানকার শূন্য শূন্য যদি কেটে দেয়, 50 আর 12 গুণ করলে 600। রাইট, হ্যাঁ, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে 600 সঠিক উত্তর। এই ম্যাথগুলো খুব সহজ, তাই না? এই যে 2/5-এর 25%, 2/5-এর 25%, এই 2/5 এর মানে হলো গুণ, 25% মানে কত? 25/100, তাই না? এখন আমরা যদি হিসাব করি, এই 25 দ্বারা 100-কে ভাগ করলে হবে 4, 2 দ্বারা 4-কে ভাগ করলে হবে
2। তাহলে উপরে একটা 1, নিচে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10। এটাই অ্যান্সার। খুবই সহজ সহজ ম্যাথ, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন আশা করি। 0.023 এর 1% কত? তাহলে 0.023 এর মানে গুণ 1% মানে কত? 1/100। এখানে দেখেন কাটাকাটি করার কোনো উপায় নাই, তবে আমরা এখানে কি করতেছি? ভাগ করতেছি। এই 0.023কে 100 দ্বারা ভাগ করতেছি। আমরা কি বলছিলাম? 100 দ্বারা ভাগ করতে হলে দশমিক যেই জায়গায় থাকবে তার 2 ঘর বামে চলে যাবে। কেন বামে যায়, কেন ডানে যায়, এটার বিস্তারিত দশমিকের বেসিক আলোচনার মধ্যে আছে, কিন্তু আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাহলে 2 ঘর বামে যদি চায়, এখানে তো সামনে একটাই শূন্য আছে, তাহলে 2 ঘর বানানোর জন্য আমি এইখানে আর একটা শূন্য দিব। তাহলে দশমিকটা এইখানে আসবে, এইখানে এই প্রথমে আসবে। তাহলে আমরা লিখতে পারি 0.00, এখানে আরেকটা শূন্য, 2 3। আর সামনে একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য শূন্য দেন, কোনো সমস্যা নেই। তাহলে 0.23-এর 1% সমান 0.0023, এটাই অ্যান্সার। ক্লিয়ার সবার? ওকে, থ্যাংক ইউ। 80-এর 75% এর 25% সমান কত? এখানে একসঙ্গে দুইটা অঙ্ক দেওয়া আছে। কি বলছে? বলছে 80-এর 75% যত হবে তার আবার 25% নিতে হবে। নিলে তাহলে কত হবে? দেখেন, এই 80 এর মানে হলো গুণ, 75% মানে 75/100। আবার একটা এর আছে, এর মানে গুণ, 25% মানে 25/100। এখন হিসাব করলেই হয়ে যাবে। এখন হিসাব করলেই হয়ে যাবে। 25 দ্বারা 100-কে ভাগ করলে হবে 4, 4 দ্বারা 80-কে ভাগ করলে হবে 20, 20 দ্বারা 100-কে ভাগ করলে হবে কত? 5, 5 দ্বারা 75-কে ভাগ করলে হবে 15। তার মানে এটা অ্যান্সার হইল 15। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষার হলে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন ক্যালকুলেটর ব্যবহার না করে সকল হিসাব করার, সেটা যত কঠিন হিসাবই হোক না কেন। আর বিসিএস প্রিলিতে এমন কোনো ম্যাথ দিবে না যেটা ক্যালকুলেটর ছাড়া হিসাব করা যাবে না। 5056 এর 10%, সরি, 5600 এর 10% 5600 এর 5% অপেক্ষা কত বেশি? তাহলে আমাদের এখানে দুইটা অঙ্ক করতে হবে। একটা হচ্ছে 5600 এর 10%, তাহলে 5600 এর মানে গুণ 10% মানে 10/100। আর একটা হলো কত? 5600 এর মানে গুণ 5% মানে 5/100। এখন আমরা হিসাব করি, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, এটা হলো কত? 560। এখানে যদি আমরা এই শূন্য শূন্য কেটে দেই, এই শূন্য শূন্য কেটে দেই, তাহলে কত হয় হিসাব করলে? এই 5 6 30-এর শূন্য, তারপর হচ্ছে 5 5 28, 280। এখন বলছে পার্থক্য কত বেশি, এই মানে এই 560 অপেক্ষা 280 কত বেশি? তাহলে 560 থেকে 280 বিয়োগ করলেই হয়ে যাবে 280, তাই না? এখন এখানেও 5600, এখানেও 5600, দুইটা একই সংখ্যা হওয়ার কারণে অঙ্কটা এইভাবে না করে দেখেন তো, এখানে 10%, এখানে 5%, একই সংখ্যার না? দুটো তো একই সংখ্যার, একটা 10% একটা 5%। তাহলে এই যে এই দুটার মধ্যে পার্থক্য কত? 5%, তাই তো? তাহলে 5600 এর 5% বের করলে কিন্তু 280 বের হচ্ছে, আমাদের অ্যান্সারটা বের হয়ে আসতেছে। কারণ এই যে 10% আর 5%-এর পার্থক্য হলো কত? 5%। তাহলে এই 5600 একই সংখ্যা হওয়ার কারণে এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে? এবার যদি এরকম হয়, এখানে বলছে 7600 এর 10%, 5600 এর 5% অপেক্ষা কত বেশি? এবার আমরা এই যে পরের যে নিয়মটা করলাম, যে শুধু অঙ্কটা করার জন্য এইটুকু করলেই হবে, এইটা এখানে চলবে না। কেন? এখানে 7600 আছে, এখানে 5600 আছে, দুইটা ভিন্ন সংখ্যা। এইটার ক্ষেত্রে দুইটা ভিন্ন মান বের করতে হবে। এই 7600 এর এই 10% মানে 10/100 আছে, এর এর জায়গায় আমি গুণ দেই, তাহলে হিসাব করলে কত হবে? শূন্য 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 কাটা মানে 760। আর 5600 গুণ 5/100, এটা হিসাব করলে একটু আগে দেখলাম 280। এইবার কত বেশি? এই 760 থেকে 280 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কত হয়? 0.8 480।
7,600 থেকে 5,600 মাইনাস করলে হবে না, না হবে না। ওকে, এটা আপনারা নিজেরা করবেন, হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক। এবার আমরা টাইপ 4-এ চলে আসলাম, শতকরার সাহায্যে কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। আমরা এখানে আমি একটা লাইন লিখছি, যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। এই লাইনটা আপনারা কে কে বুঝছেন একটু কমেন্টে জানান তো। আপনারা কে কে বুঝছেন এই লাইনটা, যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ? অনেকেই বুঝছেন। মজার ব্যাপার হচ্ছে আমি এখনো বুঝি নাই, আমি একটু বোঝার চেষ্টা করি, চলেন। ধরেন আপনাকে একটা প্রশ্ন করা হইলো 8 4 এর কত গুণ? 8 4 এর কত গুণ? সবাই একটু দ্রুত কমেন্ট করুন তো দেখি। সবাই পারার কথা। 8 4 এর কত গুণ? 4 এর কত গুণ? 2 গুণ, তাই না? গুড, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এই 2 গুণ আপনারা পেলেন কিভাবে? দেখেন তো, 8/4 = 2 না? 8/4 = 2 না? তার মানে 8 4 এর 2 গুণ। এটার সাথে 2 গুণ করলে 8 পাওয়া যায়। ভাগের বেসিক নিয়ম তো এইটাই, ভাগ করে। রাইট, ভাগ করে। এখন প্রশ্নটা যদি এরকম হইতো, 8 4 এর কত শতাংশ? কত শতাংশ মানে আপনি একটা ভগ্নাংশ এবার বের করে ফেলছেন, এটাকে এবার শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। ভগ্নাংশকে শতকরা প্রকাশের জন্য কি করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে 4 দ্বারা 100-কে ভাগ করলে কত হয়? আচ্ছা, 4 দ্বারা 8-কে ভাগ করি, তাহলে 2। 2 আর 100% গুণ করলে 200%। দেখেন আমি কি করলাম, এই যে 4-এর শতাংশ বের করতে বলছে, 4-এর শতাংশ, 4-এর কত শতাংশ, সেই 4 দ্বারা ভাগ করছি, ভাগ করে 100 দ্বারা গুণ করছি। এই জন্য এখানে বলছে যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারাই ভাগ করে 100 দ্বারা গুণ। যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। দেখেন আমি কিন্তু একটা শর্টকাট দেখাচ্ছি, এটা এটা কিন্তু শর্টকাট, বাট বেসিকটা আপনাদের মাথায় থাকলেই হলো। বেসিকটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে হয়তো বা শর্টকাটটা মনে থাকবে না, কিন্তু বেসিক নিয়ম দিয়ে আপনারা পারবেন ইনশাল্লাহ। 5-এর কত শতাংশ 7 হবে? কার শতাংশ বের করতে বলছে? কত শতাংশ? 5-এর কত শতাংশ 7 হবে, তাই না? 5-এর শতাংশ বের করতে বলছে, তাহলে 7-কে 5 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। এখানে একটু পার্সেন্ট দেই, তাহলে 5 দ্বারা 100-কে ভাগ করলে হবে 20, 20 আর 7 গুণ করলে 140%। তাহলে যত এর শতাংশ, এই যে কত, কত এর শতাংশ, 5-এর শতাংশ বের করতে বলছে। মানে আমি একটু আগে যেটা লিখছিলাম সেটা ছিল এরকম, 7 5 এর কত শতাংশ, দুইটা কিন্তু একই কথা, জাস্ট খালি এখানে ভাষাটা একটু ঘুরিয়ে দিয়েছে, দুইটা একই কথা, এই এই ম্যাথও যা এই ম্যাথও কিন্তু তাই। ওকে, আমরা তাহলে পরের ম্যাথে যাই। হাফ এর শতকরা কত 3/4 হবে? হাফ এর শতকরা কত 3/4 হবে, মানে হাফ এর কত শতাংশ, হাফ এর কত শতাংশ 3/4 হবে। তাহলে 3/4-কে এই হাফ দ্বারা ভাগ করবো, 1/2 দ্বারা ভাগ করবো, ভাগ করে কি করব? 100 দ্বারা গুণ করবো। এটাই তো আমাদের নিয়ম, যার এর সে নিচে, রাইট, যার এর সেটার নিচে। ওকে, এখন তাহলে আমরা এই যে ভাগ আছে, এরকম যদি উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকে আর যদি ভাগ থাকে, তাহলে কি করি? ভাগটাকে গুণ করে দেই, গুণ করে দে ভগ্নাংশটা উল্টে যায়। কেন উল্টে যায় আপনারা দশমিক সংখ্যার বা ভগ্নাংশের হিসাব নিকাশের বেসিক ক্লাসে আছে, সেখান থেকে দেখে নেবেন। এই 4 দ্বারা 100-কে ভাগ করলে হবে 25, তাহলে কত হয়? 150%, তাই না? 150%। ওকে, আপনি যে কোনো ভাবেই করতে পারেন, আমি তো বলিনি যে এই নিয়মেই করতে হবে। আপনি এখন এক্স ধরে করতে চাচ্ছেন, এক্স ধরে সবসময় চেষ্টা করবেন, যেহেতু দ্রুত অঙ্ক করতে হবে, এক্স না ধরে অঙ্ক করার। কারণ এক্স ধরে অঙ্ক করলে অঙ্কগুলো একটু লেন্দি হয়। আপনি যদি এক্স ধরে করেন, দেখেন আমি যেভাবে করাচ্ছি এইটা আপনাদের কাছে একদম নতুন মনে হচ্ছে, 2-3টা ক্লাস করেন, দেখবেন আমি যেভাবে করাচ্ছি এটা আপনাদের কাছে সব থেকে সহজ লাগবে। একটু চেষ্টা করে দেখেন, এক্স কে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। জীবনে যদি একবার যদি এক্স আসে তাহলে কিন্তু জীবনটা কি হবে, ফিরে আসলে তেজপাতা হয়ে যাবে। সরি, এই এক্স না, এই এক্স অঙ্কের ক্ষেত্রে এই এক্স।
এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। যদি এক্স না ধরে করা যায় সেটাই চেষ্টা করবেন যে কোনো অঙ্কের ক্ষেত্রে। দেখেন 15 কোন সংখ্যার 5%? এইখানে আপনি এক্স ধরে সাধারণত করেন, এইখানে সাধারণত কি এক্স ধরেই করেন। দেখেন আপনি বলবেন যে এক্স এর 5% সমান 15, এটা ধরে নিবেন। তাহলে এক্স এর মানে গুণ 5% মানে 5/100 সমান 15। তার মানে এক্স গুণন এখানে 5 থাকবে, এই 15-র সাথে 100 গুণ হবে। তাহলে এক্স সমান এখানে 5 যেহেতু গুণ আছে, তাহলে এই 15 গুণ 100 ভাগ কত হবে? 5। হিসাব করলে 3×5 = 15, সরি 3 হবে, এখানে হচ্ছে 300। আপনি এক্স ধরে করলে ঠিক এইভাবে করবেন। কিন্তু আমি কিভাবে করব? আমি আপনাদের থিঙ্কিংটা শুধু বদলে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের যে অঙ্কে একদম প্রো লেভেলে নিয়ে যেতে পারবো এমনটা না, আমি থিঙ্কিংটা আপনাদের চেঞ্জ করার চেষ্টা করব। কিভাবে অঙ্কগুলোকে চিন্তা করবেন। এই যে 300, আপনার অঙ্ক বলছে 15 কোন সংখ্যার 5%, তার মানে কি 15 300 এর 5% না? এখন আপনি যেহেতু অ্যান্সার বের করে ফেলছেন, 15 300 এর 5% না? দেখেন এই 300 এর 5% সমান 15 হয়। এখন আপনার কাছে এই 300 নাই, এখানে যদি আপনি লেখেন সংখ্যাটির সংখ্যাটির 5% সমান 15, তাহলে সংখ্যাটির 1% সমান কত? 15/5। সংখ্যাটির 100% সমান কত? 15/5 × 100। হিসাব করেন, 300 আসবে। এটা নিয়মও ঠিক আছে, এটা নিয়মও ঠিক আছে, আপনি যেভাবে খুশি করেন। তবে এটা এইভাবে করলে, এছাড়াও এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলো আপনাদের অনেক সহজ লাগে। আমি এটা দেখাই দেবো অঙ্কগুলো সাধারণত এক্স না ধরে কিভাবে করবেন, আমি দেখাই দিব, আমি প্রত্যেকটা ক্লাসে এই জিনিসগুলো দেখাবো। তাহলে আপনি এইভাবে করেন। এখন সংখ্যাটির 100% মানে কি? কোনো কিছুর 100% মানে সে নিজেই। আপনার যদি 100% বলা হয় যে আপনি আপনার 100%, তার মানে আপনি নিজেই। সংখ্যাটির 100% মানে ওই সংখ্যাটি, তাহলে সংখ্যাটি 300। এইভাবে আপনারা করবেন। এখন এইভাবে করলে সুবিধাটা কি হয় দেখেন, আরো সুবিধা দেখাচ্ছি। যেমন বলছে 135 কোন সংখ্যা 30% হলে, কোন সংখ্যা 30% হলে সংখ্যাটির 150% সমান কত? এখন আপনি যদি এক্স ধরে করেন অঙ্কটা এবার আরো লম্বা হয়ে যাবে, কিন্তু আমি যদি এক্স ধরে না করি, আমি লিখতে পারি কি সংখ্যাটির 30% সমান 135, তাই না? সংখ্যাটির 1% সমান 135/30। সংখ্যাটির, এবার আমাকে কি সংখ্যাটি বের করতে বলে নাই, বলছে সংখ্যাটির 150% বের করতে। তাহলে আমি এখানে 150% দিব। সংখ্যাটির 150% সমান এই 135 × 150, নিচে হইল 30। এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে 5। 5 দ্বারা 135-কে গুণ করলে কত হয়? এই 5×5 = 25, 3×5 = 17, 5×6 = 675। এটা অনেক সহজ হয়ে গেল। কিন্তু আপনি যদি এক্স ধরে করতেন, প্রথমে এক্স এর মান বের করতেন, বের করে সংখ্যাটা বের হইতো, সেই সংখ্যার আবার 150% বের করতেন, অনেক লম্বা হয়ে যেত। ইয়েস, এটা হচ্ছে ঐকিক নিয়মের মতো। আমি এটা ঐকিক নিয়মের মতোই করতেছি। আচ্ছা, এখানে 30% সমান 135, 1% সমান হওয়ার কারণে এখানে ভাগ হয়েছে, তাই না? এখানে ভাগ হয়েছে। কেন ভাগ হয়, কেন গুণ হয়, এটা কি আপনারা জানেন সকলে? যে এখানে 30% সমান 135, 1% হলে 135/30, মানে কম। এখানে এখানে থেকে এখানে কম, এই জন্য এখানে ভাগ হয়েছে, তাই তো? ও কম হলে ভাগ, বেশি হলে গুণ। তবে কখনো যদি দশমিক থাকে তখন তার উল্টোটা হয়। এখানে যদি দশমিক বা ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে উল্টোটা হয়। কেন উল্টোটা হয় এটা আপনাদের খুঁজে বের করার জন্য টাস্ক থাকলো, এটা আমি পরবর্তী ক্লাসে বলবো। সবসময় ভাগ হয় না, কিছু কিছু ক্ষেত্রে গুণও হয়, কিছু কিছু ক্ষেত্রে গুণও হয়। কখন গুণ হয় এটা আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? আমি বেসিক সবকিছু শেখাবো আপনাদের, সমস্যা নেই। এবার আমরা টাইপ 5-এ চলে যাব, কম্বাইন্ড টাইপ 3 and 4। এই যে এতক্ষণ থেকে টাইপ 3 এবং 4 করলাম, সেটা কম্বাইন্ড টাইপ করবো এখন। কি বলছে দেখেন, 80 এর 10%, 40 এর শতকরা কত? দুইটা অঙ্ক বলছে। 80 এর 10%, আচ্ছা 80 এর 10% কত আমরা একটু বের করে ফেলি তো। 80 এর 10%, সবাই দ্রুত বের করে ফেলি, কত হবে? এইখানে 10% মানে 10/100। বাহ, এই তো আপনারা সবাই পারেন দেখি, বাহ।
গুড। 8, 80 এর 10% মানে 8। থ্যাংক ইউ। এইবার পরের প্রশ্নটা কি বলছে? পরে বলছে 8 40 এর শতকরা কত। শতকরা কত, এখানে কিন্তু দুইটা প্রশ্ন। একটা বলছে 80 এর 10% সমান 8 বের হইলো। এবার বলছে 8 40 এর শতকরা কত। আমরা কি একটু আগে দেখছিলাম, যত এর শতাংশ বা যত এর শতকরা বের করতে বলবে তত দ্বারা ভাগ, তত দ্বারা ভাগ। তাহলে কি করবে এখানে, এই 8কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব। গুণ করলেই হয়ে যাবে। 8 দ্বারা 40কে ভাগ করলে হবে 5, 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20। তার মানে 20%। ক্লিয়ার সবার? এখানে বলছে 50% এর, 40% এর, 20% কত। কি বলছে? 50%। আচ্ছা 50% মানে 50/100। 40% এর মানে আমি গুণ দিলাম, 40% মানে 40/100। এর মানে গুণ দিলাম, 20% মানে হচ্ছে 20/100। এখন আমরা হিসাব করব। এখানকার শূন্য শূন্য কাটা। আচ্ছা এইভাবে কাটি। 20 দ্বারা 100কে ভাগ করলে হবে 5, তারপর 50 দ্বারা 100কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 40কে ভাগ করলে হবে 20, আবার 20 দ্বারা 100কে ভাগ করলে কত হবে? 5। তাহলে কত হয়? উপরে 1, নিচে 25, তাই তো? 1/25। এটা অ্যান্সার হতে পারে, অথবা এটাকে দশমিকে প্রকাশ করতে পারেন। মানে 25 দ্বারা 1কে ভাগ করে দেন। তো ভাগ তো যায় না, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেন, তবুও ভাগ যায় না। এখানে শূন্য দিয়ে আরেকটা শূন্য নেন, 4 25 100। তার মানে এটা অ্যান্সার হইল 0.04। এটা। তবে অপশনে এটা নাও থাকতে পারে, অপশনে পার্সেন্ট দিয়ে থাকতে পারে। যদি পার্সেন্ট দিয়ে থাকে তাহলে আপনি এইখানে কি করতে পারেন, এখানে 100 দ্বারা গুণ করে দিতে পারেন। 100 দ্বারা গুণ করে দিয়ে কত হয়? 4% হবে, তাই না? 25 দ্বারা 100কে ভাগ করলে 4%। এইভাবে করতে পারেন, দুইটাই কিন্তু অ্যান্সার। এখন অপশনে পার্সেন্ট দিয়ে আছে নাকি দশমিকে আছে নাকি ভগ্নাংশ আছে, সেটা আপনাকে দেখতে হবে, আপনাকে সেটা নির্ণয় করতে হবে। তবে যদি পার্সেন্ট থাকে তবে আমি অঙ্কটা এইভাবেও করতে পারি। এই 50/100 গুণ 40/100, যেহেতু পার্সেন্ট আছে আমি একটা পার্সেন্ট রেখে দিতে পারি, একটা পার্সেন্ট রেখে দিতে পারি। সেক্ষেত্রে আমার হিসাবের এখন সুবিধা হবে। দেখেন, 20 দ্বারা 100কে ভাগ করলে কত হবে? 5, 5 দ্বারা 40কে ভাগ করলে কত হবে? 8, তারপর 50 দ্বারা 100কে ভাগ করলে 2, 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, সমান 4%। এইভাবেও করতে পারেন। এটা থেকে এটা আরো শর্ট হবে, যদি পার্সেন্টে থাকে একটা পার্সেন্ট রেখে দিবেন, তাহলে অ্যান্সারে তখন আর এই যে 100 দ্বারা গুণ করতে হচ্ছে না। ক্লিয়ার সবার? আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে? কোন সংখ্যার 100%। আচ্ছা কোন সংখ্যার 100% মানে কি? ওই সংখ্যাটি নিজেই না। তার মানে বলছে একটি সংখ্যা থেকে, কোন সংখ্যা থেকে, মানে 100%টা বাদ দিলাম, 100% মানে ওই সংখ্যা নিজেই। তাহলে কোন সংখ্যা থেকে 100 বিয়োগ করলে বিয়োগফল 100। কোন সংখ্যা থেকে 100 বিয়োগ করলে বিয়োগফল 100 হবে? কোন সংখ্যা থেকে? এটা মুখে মুখে করা যায় না? যে 200 থেকে যদি আমি 100 বিয়োগ করি তাহলে বিয়োগফল 100 হবে। তাহলে সংখ্যাটি কত? 200। বুঝতে পারছি সবাই? এই কোন সংখ্যার 100% মানে, আমি আবার বলতেছি, কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যাটি নিজেই। তার মানে কোন সংখ্যা থেকে 100 বিয়োগ করলে বিয়োগফল 100 হবে। কোন সংখ্যা থেকে? 200 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে 100 হবে, তার মানে উত্তরটা হচ্ছে 200। এটা মুখে মুখেই করা যায়, তবে আপনি এক্স ওয়াই জেড ধরেও করতে পারেন। এবার আসেন মজার একটা অঙ্ক। 18 কোনো একটি সংখ্যার 30% এর 15%। মানে কি বলছে? মানে এখানে বলছে 18 কোনো একটা সংখ্যার, মানে কোনো একটা সংখ্যার 30% নিলে, নেওয়ার পর যা হবে তার থেকে আবার 15% নিলে সেই সংখ্যাটা হবে 18। আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করেন, প্রশ্নটা কি বলছে আমার। বলছে প্রশ্ন এখানে যে কোনো একটা সংখ্যার 30% নিলে যা হবে সেইটার আবার 15% নিলে সংখ্যাটি হবে 18। তাহলে সেই সংখ্যাটি কত, এটা বের করতে বলছে। প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? প্রশ্নটা বুঝতে পারেন নাই? দেখেন, বলছে 18। এই 18 সংখ্যাটা, আমি প্রশ্নটা একটু অন্যভাবে লিখি। এই কোনো একটি সংখ্যার, কোনো একটি সংখ্যার 30% এর
15% এর মান 18, ঠিক আছে? সংখ্যাটি কত? সংখ্যাটি কত? তার মানে কি, যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা থেকে প্রথমে 30% নিতে বলছে, সেই সংখ্যার 30% নেওয়ার পর যা হবে তার আবার 15% নিতে হবে, নিলে 18 হবে। তাহলে প্রথমে যেই সংখ্যাটি 30% নিলেন, সেই সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। এইবার কি প্রশ্নটা সবাই বুঝতে পারছেন? প্রশ্ন করার আগে, প্রশ্ন অঙ্ক করার আগে প্রশ্নটা বোঝাটা খুব জরুরি। যারা প্রশ্ন বুঝেননি এর আগে, বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এইবার একজন বলছেন শুধু 15% নিলে হবে না, এখানে 30% নেওয়ার পর 15% নিলে তাহলে তার মান হবে 18। এখন একজন এক্স ধরে করছেন যে এক্স এর 30% এর 15% সমান 18। এখান থেকে এক্স এর মান বের করলেও হবে। এক্স গুণন 30/100 গুণন 15/100 সমান 18। এখান থেকে যদি আমি লিখি তাহলে কত হবে, উপরে 18, এই যে এইগুলো ওই পাশে গেলে ভাগ হবে, ভাগ হলে ভাগ হওয়া মানে কি উল্টে যাবে, উল্টে গেলে যে উপরে 100 গুণ 100 আর নিচে হবে কত, 30 গুণ 15। এখন আপনারা এটা হিসাব করেন, হিসাব করলে কত হয়, হিসাব করলে কত হয়, 30%, সরি 400 হয় না, 400। ওকে, তাহলে অ্যান্সারটা হলো 400। ওকে, একজন প্রশ্ন করছেন যে 30% আর 15% যোগ করলে হবে না, এখানে কি আছে মাঝখানে বলেন তো? মাঝখানে এর চিহ্ন আছে, মানে কি গুণ চিহ্ন আছে, তাহলে আপনি যোগ করবেন কেন? যোগ তো করা যাবে না। এবার এক্স ছাড়া করতে চাচ্ছেন, চলেন এক্স ছাড়া করি। দেখেন আমি একটা কাজ করতে পারি কিনা, এই 30% এর 15%, এই দুইটা শতকরাকে একটা শতকরা রূপান্তর করতে পারি। কিভাবে? দেখেন এই ধরনের অঙ্ক আমরা একটু আগে করছিলাম। এই যে দেখেন, 50% এর 40% এর 20% সমান কত, 4% বের করছি না? মানে 3টা পার্সেন্ট একসঙ্গে করে 1টা পার্সেন্ট বের করছি। এখানেও আমরা ঠিক একইভাবে 30%-এর 15% থেকে একটা শতকরা প্রকাশ করতে পারি। এই 30% এর 15% তখন কত হবে, 30/100 গুণ 15%। পার্সেন্ট রেখে দিতে হবে, আমি কিন্তু বলছিলাম এখানে এই অঙ্কে বলছিলাম যে পার্সেন্ট যদি রাখতে হয়, আমার শেষে যদি পার্সেন্ট লাগে, তাহলে শেষেরটার বা যে কোনো একটার পার্সেন্ট রেখে দিব। এই জন্য আমি কি করলাম, এখানে একটাতে পার্সেন্ট রেখে দিলাম, যে কোনো একটাতে রাখলেই হবে। এখন আপনি হিসাব করেন, এই শূন্য শূন্য কাটা যায়, 3 আর 15 গুণ করলে কত হয়, 4.5/10%, সরি 45/10 সমান 4.5%। এখন দেখেন বলছে 18 কোনো একটি সংখ্যার 30%-এর 15% সংখ্যাটি কত। এইভাবে না বলে আমি এইভাবে বলতে পারি, 18 কোনো একটি সংখ্যার, এই দুইটা পার্সেন্টকে একসঙ্গে করে পাইলাম আমরা 4.5%। 18 কোনো একটি সংখ্যার 4.5%, তাহলে সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক একটু আগে আমরা করে আসলাম না? এইখানে পার্সেন্ট রাখছি, এই যে এইখানে পার্সেন্ট রাখছিলাম না, যে উত্তরে যদি পার্সেন্ট থাকে এইখানে আমাদের পার্সেন্ট লাগবে যে, কারণ কোনো একটা সংখ্যার কত পার্সেন্ট নিলে 18 হয় সেটা লাগবে, এই জন্য আমার পার্সেন্ট একটা দরকার আছে, একটা পার্সেন্ট এখানে দরকার আছে, কারণ সংখ্যাটির কত পার্সেন্ট নিলে 18 হবে, কত পার্সেন্ট, প্রশ্নটা হচ্ছে এরকম। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি এই 4.5% সমান 18, এটা হচ্ছে সংখ্যাটির, হ্যাঁ সংখ্যাটির, তাহলে সংখ্যাটির 1% সমান 18/4.5, তাহলে সংখ্যাটির 100% সমান এখানে 100 দ্বারা গুণ করে দেন, তাহলে গুণ করলে কত হয়, বাকিটুকু হিসাব করেন। সম্ভবত 4.5 দ্বারা 18কে ভাগ করলে হবে 4, 4 আর 100 গুণ করলে 400। আমি দুই ভাবেই করে দিলাম, এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা করবেন। তবে আমার কাছে মনে হয় পরের যে নিয়মটা এটা ভালো আছে, এটা সহজ আছে, এটা সুবিধার আছে, কারণ পরবর্তীতে এই ধরনের কি করবো, এই ধরনের অঙ্ক অনেক করবো। আগেরটাতে পার্সেন্ট রাখি না, এই রাখছি তো, এই যে আমি এখানে বলছিলাম এই যে পার্সেন্ট রাখছি, এই যে এখানে পার্সেন্ট রাখছি, এই যে এটাতে পার্সেন্ট রাখছি তো, অরেন বুঝতে পারছেন, এই যে পার্সেন্ট রাখছি, পার্সেন্ট রাখার জন্য আমার শেষে কি রাখতে হচ্ছে, একটা পার্সেন্ট রাখতে হচ্ছে। এই 4.5 এর 18% না, 4.5 এর 18% না, 4.5% সমান 18, কোনো সংখ্যার 4.5% সমান 18 হবে। গোলমাল করিয়েন না আপনারা, হ্যাঁ।
ওকে, এখানে দেখেন এক্স এর 10% যদি ওয়াই এর 20%-এর সমান হয় তাহলে এক্স এবং ওয়াই এর অনুপাত কত? এই এক্স এর মানে হলো গুণ 10% মানে হলো 10/100, বলছে এইটা সমান ওয়াই এর এর মানে গুণ 20/100। এই দুইটা সমান, এই দুটো সমান হলে আমার এক্স অনুপাত ওয়াই সমান কত, এটা বের করতে বলছে। খেয়াল করেন এখানে 100 দ্বারা ভাগ আছে, আমি যদি এখানেও 100 দ্বারা গুণ করে দেই, এখানেও 100 দ্বারা গুণ করে দেই, তখন এই 100 100 কাটা যাবে। তাহলে কত হয়? এই 10x সমান 20y। এক্স অনুপাত ওয়াই বের করতে বলছে, তার মানে এই যে এই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে এই পাশ থেকে ওয়াই ভাগ করে নিয়ে আসবো, মানে এই যে এক্স ভাগ ওয়াই সমান এখানে 20/10। দেখেন আমি কি করলাম, এই 10কে এই পাশে গুণ আছে এই পাশে গিয়ে ভাগ হইলো, এখানে ওয়াই গুণ আছে এই পাশে এসে ভাগ হলো। এক পাশ থেকে আরেক পাশে গেলে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে কি হয়? গুণ হয়। 100 দ্বারা কেন গুণ হবে? আমি এইখানে 100 দ্বারা গুণ করলাম এই কারণে যে আমার হিসাবটা সহজ করার জন্য। উভয় পাশে একই সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে কি হবে? কোনো সমস্যা হবে না। এই জন্য আমি 100 দ্বারা গুণ করলাম। এখন আপনি যদি গুণ করতে না চান তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এক্স অনুপাত ওয়াই সমান 2:1। এটা হলো অ্যান্সার। এখন কেউ যদি এই যে এখানে 100 দ্বারা গুণ করতে চাচ্ছেন না, তাহলে কত হবে? এক্স এখানে আমি 100 দ্বারা গুণ করতে চাচ্ছি না, গুণ করতে না চাইলে কি হবে? এই শূন্য শূন্য কাটা, এখানকার শূন্য শূন্য কাটা, 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5। তার মানে x/10 সমান y/ কত হবে? 5। ওকে, তাহলে আমরা যেহেতু এক্স অনুপাত ওয়াই বের করতে বলছে, তাহলে ওয়াইটাকে এখানে নিচে নিয়ে আসবো, মানে এখানে ওয়াইটা উপরে আছে তাহলে এখানে গুণ হয়ে যাবে। অথবা এরকম উভয় পাশে যদি ভগ্নাংশ থাকে, একটা একটা ভগ্নাংশ থাকে, একটা ভগ্নাংশের লব আর একটা ভগ্নাংশের হর তাদের জায়গা পরিবর্তন করতে পারে। অর্থাৎ এখানে x/y সমান 10/5। তাহলে 5×2 = 10 কত হবে? 2/1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স অনুপাত ওয়াই সমান 2:1। এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। 1:2? না না, 1:2 হবে কেন? হ্যাঁ, আপনি যদি পার্সেন্ট রেখে দেন তাহলে আরো সুবিধা হয়। কেউ রেখে দিলেন এক্স গুণন 10% সমান ওয়াই গুণন 20%। তাহলে কি হবে? এখানে x/y সমান 20% ভাগ 10%। এই উপরে পার্সেন্ট পার্সেন্ট কাটা যায়, এখানে 2/1। অনেকভাবে করা যায়, সমস্যা নেই। না, রিটেনে এই এত সহজ ম্যাথ আসবে না, রিটেনে এর থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসে। আগামীকালকে আপনাদের রিটেন ক্লাস আছে, তো রিটেনে দেখলেই বুঝতে পারবেন যে রিটেনে কি ধরনের ম্যাথ আসে। এখানে আমাদের তিনটা ম্যাথ দেখেন, 264 এর 25%, 180 এর 35% যোগ করলে যোগফল যেটা হবে বলছে সেইটা কত এর 50%। এই অঙ্কটা আমাদের বইয়ে একটু টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ, হিসাবটা একটু ভুল আছে, আপনারা একটু সবাই ঠিক করে নেবেন। হ্যাঁ, এখানে হিসাবটা ভুল আছে, আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখেন 264 এর 25% মানে কত? 264 গুণ 25/100 যোগ 180 এর 35% মানে 180 গুণ 35/100। এখানে 25 দ্বারা 100কে ভাগ করলে হবে 4। 4 দ্বারা 264কে ভাগ করলে কত হয়? 66। ওকে, এখানে আমরা যদি শূন্য শূন্য কেটে দেই, 5×7 = 35, তারপর 5×2 = 10, 2 দ্বারা 18কে ভাগ করলে হবে 9। তার মানে এখানে হলো 66 যোগ 7×9 = 63। এই দুইটা যোগ করলে হবে কত? 9 6 6 12 129। আমাদের বইয়ে এটা ভুল আছে, এখানে 69 লেখা আছে, আপনারা সবাই একটু ঠিক করে নেন। যাদের দেখা যাচ্ছে না লিভ নিয়ে আবার জয়েন করেন, সবাই একটু ঠিক করে নেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাইলাম কত? 129। এইবার প্রশ্নটা একটু আপনারা চিন্তা করেন, প্রশ্নটা কি বলছে। এবার প্রশ্নটা হলো এরকম, 129 কত এর 50%? এই 129 কত এর 50%? তার মানে সংখ্যাটির 50% সমান 129, তাই না? তাহলে সংখ্যাটির 1% সমান 129/50, সংখ্যাটির 100% সমান এই 129 গুণ 100, নিচে হচ্ছে 50। এই 50 আর এখানে 100কে 50 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে? 2। 2 আর 129 গুণ করলে 258। সবাই একটু বইয়ে এটা ঠিক করে নেবেন। হ্যাঁ, তবে
যারা একটু চালাক বেশি তারা এতগুলো লাইন লিখবে না, লিখবে 50% সমান যদি 129 হয়, তাহলে 100% সমান কত হবে? 50-এর 2 গুণ 100, তাহলে 129-এর 2 গুণ 258। যারা একটু বেশি চালাক, যারা একটু বেশি বোঝে, তারা এইভাবে আরো দ্রুত করে ফেলবে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে নিজেকে ইমপ্রুভ করার। 129 গুণ 2, রাইট। ওকে, আমরা টাইপ 6 চলে যাই, অনুপাত ও শতকরা। এখানে বলছে মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ। দেখেন, এই ধরনের অঙ্কে আপনি কখনোই এক্স ধরবেন না, এক্স ধরার কি দরকার আছে? এক্স ধরলে ওটা কাটাকাটি করে চলে যাবে। তাহলে আয় হইল কত টাকা? 20 টাকা। তার ব্যয় হইল কত টাকা? 15 টাকা। এখন অনেকে 20x 15x ধরতে পারেন, আমার এটা না ধরলে কি ভুল হবে? এইভাবে যদি আপনি রিটেনেও করেন কোনো সমস্যা নাই। তাহলে আয় 20 টাকা, ব্যয় 15 টাকা, তাহলে সঞ্চয় কত? সঞ্চয় 5 টাকা। এই যে সঞ্চয়টা 5 টাকা যে হইল, কত টাকা আয় করার পর? 20 টাকা আয় করার পর 5 টাকা সঞ্চয় হয়েছে না? তার মানে 20 টাকাতে আয় হয় 5 টাকা, সরি সঞ্চয় হয় 20 টাকাতে, সঞ্চয় হয় 5 টাকা। বলছে শতকরা কত সঞ্চয় হবে। তাহলে শতকরা প্রকাশের জন্য এই যে 100 দ্বারা গুণ, তাহলে 100 টাকাতে সঞ্চয় কত হবে? তাহলে আমরা যদি এখানে হিসাব করি, 20 দ্বারা 100-কে ভাগ করলে 5, এখানে পার্সেন্ট দিয়ে দেই, 5×5 25%। এইভাবে করলেই হবে। এখানে বলতে একটি রাশি অপর একটি রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত। খুবই সহজ একটা অঙ্ক। এই 64% মানে কি? 64% মানে হইল 64 ভাগ 100। আমি বলছিলাম ভগ্নাংশ ইজ এ কাইন্ডস অফ কি? অনুপাত, রেশিও। তাহলে এটা কি হচ্ছে? আমি এটাকে অনুপাত আকারে এইভাবে লিখতে পারি, 64:100। এখন এটাকে আপনি হিসাব নিকাশ করতে পারেন। হিসাব নিকাশ করলে কত হবে? এখানে 4 দ্বারা ভাগ করতে পারেন, 4×16 = 64, 4×25 = 100। এই হলো অ্যান্সার। এখানে আমার প্রশ্ন ভগ্নাংশ আসেই, আবার নতুন করে অনুপাত কি করতে হবে? কোনো কিছুর দরকার নেই। আমের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত হচ্ছে 4:5। তাহলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে? ওকে, এখানে পূর্ব মূল্য কত ধরে নিব? 4 টাকা। বর্তমান মূল্য 5 টাকা। তাহলে বৃদ্ধি পেল কত? বৃদ্ধি কত? 1 টাকা, তাই না? এবার শতকরা প্রকাশের জন্য কি করব? সে পূর্ব মূল্যের উপর হিসাব করব নাকি বর্তমান মূল্যের উপর হিসাব করব? এটা একটু সবাই একটু বলেন তো। পূর্ব মূল্যের উপর হিসাব করব, যেমন একটু আগে আমরা এখানে কি এই অঙ্কটা যে করছি, যে এই অঙ্ক এখানে আয়ের উপর হিসাব করছি, যে নিচে আয় লিখছি, আয়ের উপর হিসাব করছি। তাহলে এই অঙ্কটা কিসের উপর হিসাব করব? পূর্ব মূল্য নাকি বর্তমান মূল্য? বাহ, আপনারা অনেকেই ব্রিলিয়ান্ট, বাট কেউ কেউ বলছেন বর্তমান মূল্য। দেখেন, আমি যে এই যে 1 টাকা বৃদ্ধি পেয়েছে, কত টাকা থেকে বৃদ্ধি পেয়েছে এবার বলেন তো? 4 টাকা থেকে নাকি 5 টাকা? 4 টাকা থেকে বৃদ্ধি পাইছে নাকি 5 টাকা থেকে বৃদ্ধি পাইছে? যারা বর্তমান মূল্যের হিসাবের কথা বলছিলেন তারা একটু কমেন্ট করেন। 4 টাকা থেকে 1 টাকা বৃদ্ধি পেয়ে 5 টাকা হয়েছে নাকি 5 টাকা থেকে বৃদ্ধি পেয়েছে? 4 টাকা থেকে বৃদ্ধি পেয়েছে। 4 টাকা থেকে 1 টাকা বৃদ্ধি পেয়ে 5 টাকা হয়েছে। সবসময় পূর্ব মূল্য মানে বেসিকটার উপর হিসাব করতে হবে। তাহলে এই 4 টাকা থেকে বৃদ্ধি পায় 1 টাকা, তাহলে 100 টাকা থেকে বৃদ্ধি পাবে যে গুণ 100 শতকরা প্রকাশের জন্য। তাহলে 4 দ্বারা 100-কে ভাগ করলে কত হয়? 25, সমান 25%। যারা বর্তমান মূল্যের কথা বলছিলেন তারা কি বুঝতে পারছেন যে এই হিসাবটা বর্তমান মূল্যের উপর হবে না? ক্লিয়ার সবার? আচ্ছা, আপনারা কেমন বুঝতে পারছেন? কেউই কি করবেন না, লেকচার বুকের সমাধান দেখবেন না, কেউই লেকচার বুকের সমাধান দেখবেন না। এই প্রশ্নটার সমাধান করুন তো সকলে দেখি। কেউ সমাধান দেখবেন না, নিজে থেকে চেষ্টা করেন। এটার অ্যান্সারটা কত হবে? একটা অঙ্ক করার জন্য আপনারা পরীক্ষার হলে 1 মিনিট সময় পাবেন। আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, কেউই সমাধান না দেখেই সমাধান করার চেষ্টা করেন।
এখানে কেউ কেউ বলছেন 80%, তাসনিয়া 80%, তারপর কমেন্ট এত দ্রুত হচ্ছে, অনেক চলে যাচ্ছে। কেউ কেউ 20% বলছেন, কেউ 75% বলছেন। ওকে, হ্যাঁ 75% অনেকে বলছেন, 60% বলছেন অনেকে, 25% বলছেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 75% বলছেন, আচ্ছা ঠিক আছে। 80%, 75%, 20%, 25%ও আছে। ওকে। ফুয়াদ, আপনি অঙ্ক সমাধান করে দিয়েছেন। ইব্রাহিমও দেখি অঙ্ক সমাধান করেই দিয়েছেন পুরোটাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনারা অনেকেই খুব দ্রুত অ্যান্সার করছেন। আচ্ছা, আমি 1 মিনিট সময় দিচ্ছি, যেহেতু আমি আরেকটু সময় নিই। অনেকে হয়তো করতেছেন। রাজীব মিয়া বলছেন 25%। ওকে, থ্যাংক ইউ। তারপর ফাতেমাতুজ জোহরা 80%। শাহনাজ শিন বলছেন 25%। ওকে। মানিক হুসাইন 25%। শেখ সুমাইয়া 80%। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, আপনারা অনেকেই পারছেন। অনেকে একটু ভুল উত্তর দিয়েছেন, অনেকে আবার পরে কারেকশন করে নিছেন যে 80% হবে। ওকে, 60% কেন হলো না? আচ্ছা, আমরা সমাধান করতেছি। ওকে, আমরা সমাধান করি, চলেন। দেখেন, একটি অফিসে মহিলা ও পুরুষ চাকরিজীবীর অনুপাত 1:4। তার মানে মহিলা যদি একজন হয়, পুরুষ কয়জন? পুরুষ কয়জন? 4জন, তাই না? পুরুষ 4জন। বলছে চাকরিজীবীদের শতকরা কত ভাগ পুরুষ? চাকুরিজীবীদের শতকরা কত ভাগ পুরুষ? আপনি জাস্ট অঙ্কটা একটু অনুধাবন করার চেষ্টা করেন। অঙ্কটা কি বলছে? আপনাকে কি বলছে যে মহিলাদের মধ্যে কত পার্সেন্ট পুরুষ, বা এরকম তো কোনো কিছু হবে না। মহিলাদের মধ্যে কত পার্সেন্ট পুরুষ, এটা তো সম্ভব না। চাকরিজীবীদের মধ্যে, এখানে চাকরিজীবী টোটাল কয়জন? 5জন। 5জনের মধ্যে 4জন পুরুষ, একজন মহিলা। 5জনের মধ্যে 4জন পুরুষ, একজন মহিলা। তাহলে আমরা হিসাব করব, 5জনের মধ্যে পুরুষ 4জন, আমাদের শতকরা কত ভাগ পুরুষ বের করতে বলছে। তাহলে 100 জনের মধ্যে পুরুষ কতজন হইতো? গুণ 100। তাহলে 5 দ্বারা 100 ভাগ করলে হবে 20। 4 আর 20 গুণ করলে 80%। তাহলে এখানে হিসাবটা কার উপর করতেছে দেখেন। একটু আগে আপনারা যেটা দেখছিলেন, এখানে অনেকে হয়তো বা এখানে নিচের সংখ্যাটা হয়তো বা কেউ 1 লিখছেন, কেউ 4 লিখছেন। ব্যাপারটা এরকম না। অঙ্কে কি চেয়েছে, কাদের উপর হিসাব করতে বলছে, এই জিনিসটা আপনাদের হিসাব করতে হবে। তাসমিন বলছেন 5জনে 4জন, একজনে 4 ভাগ 5জন, 100 জনে। বাহ, হ্যাঁ এভাবে হবে, সুন্দর। এভাবেও করতে পারে। ওকে, সবাই কি ক্লিয়ার এখন? যারা ভুল উত্তর দিচ্ছিলেন, আপনারা কি বুঝতে পারছেন? হিসাবটা কিন্তু 5জনের মধ্যে হচ্ছে, 5জনের মধ্যে 4জন পুরুষ, একজন মহিলা। ওকে, থ্যাংক ইউ। বুঝে থাকলে ভালো। হ্যাঁ, আমরা এবার টাইপ 7-এ চলে যাব। কোন সংখ্যার শতকরা বৃদ্ধি বা হ্রাস থেকে মূল সংখ্যা নির্ণয়। দেখেন, কি বললে 60% হতো, এইটা তো আমার মাথায় আসতেছে না। এখানে কি বললে 60% হতো? এখানে কেমন করে 60% হতো? যদি এখানে বলতো পুরুষ, পুরুষ এখানে, এখানে মহিলা 2জন, মহিলা 2জন, পুরুষ 3জন, তাহলে শতকরা 60% হইতো। হ্যাঁ, তাহলে শতকরা 60% হইতো আপনার কি, পুরুষ। শতকরা 60%, এখানে 1, এখানে 4। হ্যাঁ, 2:3 হলে হইতো। এই টাইপের ম্যাথ গুলোর বেসিক যে নিয়মটা, সেটা আমি জব ম্যাথ গ্রাজুয়েশনের ফোল্ডারে আপনাদেরকে রেকর্ডটা দিছি। সেখান থেকে আপনারা বেসিকটা দেখে নেবেন। আমি তারপরে এখানে প্রথম ক্লাস হিসেবে আজকে বেসিকটা সামান্য আলোচনা করব। বা নেক্সট টাইম থেকে আমি ওই রেকর্ডে যা আলোচনা করব, সেটা আমি ক্লাসে আলোচনা করব না। তাহলে আমার ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেকে বিরক্ত হবে। এখানে বলছে কোন সংখ্যার 60% বেড়ে 371 হয়। কোন সংখ্যার 60% বেড়ে 371 হয়। তাহলে এই হলো সংখ্যাটা। আচ্ছা, সংখ্যাটা নিজেই নিজের কত পার্সেন্ট? আমি বলছিলাম কোন সংখ্যা নিজেই নিজের 100%। তাহলে কোন সংখ্যা এই মুহূর্তে 100% আছে। ওকে, এবার এখান থেকে 6% বাড়ছে, +6%। তাহলে 100% এর সাথে 6% বেড়ে কত হইল? 106%। প্রশ্ন বলছে এই 6% বেড়ে যা হইল, তার মান হইল 371।
6% বেড়ে যা হইলো তার মান হলো 371। তার মানে আমাকে দেওয়া আছে কি 106%, মানে সংখ্যাটির 106% সমান 371। সংখ্যাটি বের করতে বলছে, মানে 100% বের করতে বলছে। দেখেন আমি একটু আগে বলছিলাম যে আপনি যদি এই ঐকিক নিয়মটা বা এক্স না ধরে করার চেষ্টা করেন তাহলে অনেক অঙ্ক সহজ হবে। এটাই হচ্ছে তার ফল। দেখেন এখন আমি খুব সহজেই করতে পারতেছি। 1% সমান 371 ভাগ 106, তাহলে 100% সমান এর সাথে গুণ 100। এখন আপনারা এটা হিসাব করবেন। হ্যাঁ, 106 দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ, এটাও করতে পারেন, তবে বেশি শর্টকাট না করাই ভালো, পরীক্ষার হলে ভুল হওয়ার চান্স থাকে আবার সেক্ষেত্রে। তাহলে এরকম আমরা আরেকটা অঙ্ক দেখি। কোন সংখ্যার 37% হ্রাস পেলে 3/8 হয়। তার মানে সংখ্যাটা নিজেই নিজের 100%। এখান থেকে মাইনাস হয়েছে 37%। 37% মাইনাস হওয়ার পর এখন কত পার্সেন্ট আছে? এখন কত পার্সেন্ট আছে? 63% আছে, তাই না? এখন আছে 63%। প্রশ্ন বলছে এই 37% হ্রাস পাওয়ার পর যা হয় তার মান 3/8। আমি দেখলাম 37% হ্রাস পাওয়ার পর মান হয় 63%। তার মানে 63% যা, 3/8ও তাই। তার মানে আমি বলতে পারি সংখ্যাটির 63% সমান কত? 3/8। এখান থেকে আপনারা 100%-এর মান বের করবেন। 1% সমান 3/8। এখানে দেখেন 63 ভাগ হবে, কোনো ভগ্নাংশের সাথে যদি ভাগ করেন সেটা নিচে গুণ করে দিলেই হয়, সেটা নিচে গুণ করে দিলেই হয়। আর 100% সমান এখানে গুণ 100। আচ্ছা, উপরে গুণ করে দিলে হবে, গুণের ক্ষেত্রে উপরে, ভাগের ক্ষেত্রে নিচে গুণ করে দিবেন। মনে করেন একটা ভগ্নাংশ আছে এরকম 1/2, কারণ 1/2কে আপনি ভাগ করতে যাচ্ছেন 3 দ্বারা, তাহলে ভাগ করতে চাইলে নিচে ওই 3 দ্বারা গুণ করে দিবেন। কিন্তু উপরে আপনি এবার এই সংখ্যার সাথে আপনি গুণ করতে চাচ্ছেন 5 দ্বারা, তাহলে গুণ করতে চাইলে উপরে গুণ করে দেন। এটা হচ্ছে ভগ্নাংশের সাথে, সাধারণ ভগ্নাংশের সাথে গুণ ভাগের নিয়ম। এখন এটা আপনারা হিসাব করবেন, হিসাবটা আমি করে দিচ্ছি না, আপনারা নিজেরাই করবেন। আমরা আরেকটা অঙ্ক দেখি। কোনো সংখ্যার 40% ও 10%-এর মধ্যে পার্থক্য 7.2। তার মানে একটা সংখ্যা ধরে নিলাম 100%, এই সংখ্যাটার থেকে 40% নিলে কত হবে? এই 100%-এর 40% নিলে কত হবে? সবাই একটু দ্রুত বলুন তো দেখি। 100% থেকে 40% নিলে কত হবে? 40%ই হবে। এই 100% থেকে এবার 10%, এই যে শতাংশ মানে পার্সেন্ট, 100% এর 40% নিতে বলছে কোনো সংখ্যার 40%। সংখ্যাটা যদি 100% হয়, এই 100% এর 40% কত হয়? 100% গুণ 40/100। আমি পার্সেন্ট রাখার জন্য কি একটা পার্সেন্ট রেখে দিব, এই 0000 কাটা, তাহলে কত হয়? 40% হয় না? ওকে। আর 10% নিলে, এই 100%-এর 10% নিলে 10% হবে। প্রশ্ন বলছে 40% আর 10% এর পার্থক্য 7.2। এই 40% আর 10%-এর পার্থক্য কত? 30% না? 30% বলছে সংখ্যাটির এই 30%-এর মান হইল 7.2। তাহলে সংখ্যাটি 30% সমান 7.2 হলে 100% সমান কত? আমাকে সংখ্যাটি বের করতে বলছে, মানে এই 100%-এর মান বের করতে বলছে। তাহলে 1% সমান 7.2 ভাগ 30, 100% সমান 100% সমান গুণ 100। এখন আপনারা হিসাব করেন, এই 00 যদি কাটা দেয়, তারপর এই 3 দ্বারা 7.2-কে গুণ করলে, ভাগ করলে হবে 2.4, 2.4 আর 10 গুণ করলে হবে 24। এটা অ্যান্সার। আচ্ছা, আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো ব্যাপারটা কি বলেন? অনেকে আবার এখানে একটা কাজ করতে পারে, 30% যে 130% সমান 7.2 ধরতে পারেন না। এখানে কিন্তু প্রশ্ন বলছে এই 40% আর 10%-এর মধ্যে পার্থক্য, মানে 40% আর 10%-এর মধ্যে পার্থক্য কত? 30%। তার মানে 30%-এর মান হচ্ছে 7.2। কিন্তু আগের অঙ্কে কি বলছে? 37% হ্রাস পেলে 63% হয়, তাই না? প্রশ্ন বলছে 37% হ্রাস পেলে যা হয় সেটা হলো 3/8। এই জন্য এই 63%-এর মান হলো 3/8। এই অঙ্কে 6% বৃদ্ধি পেলে তার মান হয় 371, 6% বৃদ্ধি পেলে হয় 106%। এই জন্য 106%-এও যা,
371ও তাই এই অঙ্কের ক্ষেত্রে। এই জন্য আমি লিখছি 106% সমান 371। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এখানে বলে নাই যে 40% বেড়ে 10% বেড়ে বা 40% 10%-এর যে পার্থক্য, সেই পার্থক্য বেড়ে 7.2 হয়েছে, এরকম কিছু বলে নাই। বলছে পার্থক্যটাই হলো 7.2। এই জন্য এখানে পার্থক্য হলো 30%, এই পার্থক্যটাই হলো 7.2। আশা করি এটা ক্লিয়ার হয়েছে সবার। আজকে আমি শেষ টাইপের ম্যাথ করাবো, আমার খুব বেশি ভালো লাগতেছে না। আপনাদের শতকরা আর একটা ক্লাস হবে, হ্যাঁ, ওই ক্লাসে বাকি টাইপের ম্যাথগুলো করবো। আজকে টাইপ 8 করতেছি, দ্রব্যের ব্যবহারের হ্রাস বৃদ্ধি। এখানে না না, আমাদের শেষ টাইপ এটা, আমাদের এটাই শেষ টাইপ, এটা করে আমরা একবারে বের হয়ে যাবো, কারণ আমারও খুব বেশি ভালো লাগতেছে না। এখানে মনিরা আজাদ, স্বর্ণা বলছেন স্যার তেলের মূল্য 25% ইনক্রিজ হয়, এই ম্যাথগুলোর ভাষা কখনোই বুঝি নাই। চলেন আমরা ভাষাটাই আগে বোঝার চেষ্টা করব। এই দেখেন তেলের মূল্য চলে আসছে, আপনি বলছেন দেখেই এই ম্যাথটা চলে আসছে। প্রশ্নটা কি বলছে দেখেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আমাদের প্রথম কাজ হবে প্রশ্নটা বোঝা, প্রশ্নটা কি বলছে কি চাইছে এটা আমরা আগে বোঝার চেষ্টা করি। ধরেন এই হচ্ছে আহ মনিরা আপু, হ্যাঁ, মনিরা আপু ওনার বাসার যে তেল লাগে, ওনার মাসিক তেল লাগে ধরেন 1 লিটার, 1 লিটার সয়াবিন তেল লাগে। এই 1 লিটার তেলের মূল্য হইল 100 টাকা। 1 লিটার তেলের মূল্য 100 টাকা। পার্সেন্টেজের অঙ্ক করার ক্ষেত্রে আমরা আমরা এখানে 100 ধরলাম হিসাবের সুবিধার্থে, সবসময় শতকরার অঙ্কগুলোকে 100 ধরার চেষ্টা করবেন। তার মানে সেই 100 টাকা দিয়ে 1 লিটার সয়াবিন তেল কিনে, যদি এটা বর্তমান ক্ষেত্রে সম্ভব না। এবার সে বাজারে গেছে তেল কিনতে, এই 100 টাকা নিয়ে তেল কিনতে গেছে। কে গেছে? মনির আপু গেছে, 100 টাকা নিয়ে তেল কিনতে গেল। ওকে ঠিক আছে, 100 টাকা নিয়ে তেল কিনতে গেল, বাজারে গিয়ে দেখে তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে 25% বৃদ্ধি পাওয়ার ফলে এখন 1 লিটার তেলের দাম কত? সবাই একটু কমেন্ট করুন তো। 125 টাকা, গুড। এই 25% বৃদ্ধি পাইছে, দেখেন 25% বৃদ্ধি পাইছে মানে কত? 100 এর 25% বৃদ্ধি পাইছে মানে 25 টাকা বৃদ্ধি পাইছে। আগে 100 টাকা ছিল, এখন বৃদ্ধি বৃদ্ধি পাইছে 25 টাকা। তাহলে বর্তমান 1 লিটার তেলের দাম কত? 125 টাকা। বর্তমান 1 লিটার তেলের দাম 125 টাকা। এই পর্যন্ত সবাই বুঝতে বুঝতে পারছি কিনা? এই 1 লিটার তেলের দাম বর্তমানে, এটা হচ্ছে পূর্ব মূল্য, হ্যাঁ, এটা পূর্ব মূল্য, এটা হলো বর্তমান মূল্য। আগে 100 টাকা ছিল, এখন 25% বৃদ্ধি পাওয়ার ফলে 125 টাকা হয়েছে। এইবার মনিরা আপু তো গেছে মাত্র 100 টাকা নিয়ে, তার কাছে আর এক্সট্রা কোনো টাকা নাই। সে দোকানদারকে বলল, মামা আমার কাছে আর বেশি টাকা নাই, 100 টাকাই আছে। তাহলে 100 টাকার যতটুকু তেল হয় ততটুকুই তেল দেন। তাহলে কি 1 লিটার তেল দিবে নাকি কম দিবে নাকি বেশি দিবে বলেন তো দেখি? দোকানদার কি তেল কম দিবে না বেশি দিবে? রাইট, এবার তেল কম দিবে। এখন বলেন তো কত টাকার তেল কম দিবে? কত টাকার তেল কম দিবে? রাইট, বাহ, এই তো আপনারা বুঝতে পারতেছেন, 25 টাকার তেল কম দিবে। 25 টাকার তেল কি দিবে? দোকানদার কম দিবে, কারণ তার কাছে 100 টাকাই আছে, 125 টাকা নাই। কারণ এখন 1 লিটার তেল নিতে গেলে 125 টাকা লাগবে। এইবার এই যে 25 টাকার তেল, ধরে নিন 25 টাকার তেল হইল 200 গ্রাম, 200 মিলিলিটার। এখন আমাকে বলেন তো এই 200 মিলিলিটার তেলের দাম বর্তমানে এই 1 লিটার তেলের দাম 100 টাকা, এটার উপর হিসাব হবে নাকি 125 টাকার উপর হিসাব হবে? এটা একটু সবাই একটু বলেন তো দেখি কোনটার উপর হিসাব হবে। বাহ, আপনারা দেখি সবাই ব্রিলিয়ান্ট। তবে কয়েকজন বলছেন 100 না, এখন তো তেলের দাম বেড়ে গেছে। এখন তো তেলের দাম আর 100 টাকা নাই, 1 লিটার তেলের দাম। এখন আপনি 200 মিলি যদি তেল নেন, ওই যে 1 লিটার তেলের দাম যে 125 টাকা, সেই হিসাব করে কিন্তু আপনাকে 200 মিলি তেল দিবে। 1 লিটার তেলের দাম যে 100 টাকা, সেটার উপর হিসাব করে কিন্তু আপনাকে কি দিবে না, 200 মিলি তেল দিবে না। এটা কি দিবে? কখনোই দিবে না। তার মানে এই যে 25 টাকার তেল যে কম দিচ্ছে, এটা তেলের মূল্য তখন কত? প্রতি লিটার তেলের দাম 125 টাকা, তখন কিন্তু আপনাকে 25 টাকার তেল কম দিচ্ছে। যেহেতু মনিরা আপু 25 টাকার তেল কম নিচ্ছে, তার মানে তার ব্যবহার
এই যে 25 টাকার যতটুকু তেল হয় সেটা কমাইতে হবে। তাহলে কত টাকা থেকে 25 টাকা কমাইতে হবে? আমরা দেখলাম যে 125 টাকায় কমাতে হবে 25 টাকার। তাহলে 1 টাকায় কমাতে হবে 25 ভাগ 125। তাহলে 100 টাকায় কমাতে হবে এই 25 ভাগ 125 গুণ 100। আচ্ছা, এখানে আমাকে এই অঙ্ক শুরু করার আগেই মনিরা আজাদ স্বর্ণা আপু বলছিলেন যে আপনি বলছিলেন যে এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক বুঝতে পারেন না, ভাষাটা বুঝতে পারেন না। এবার কি বুঝতে পারছেন? আশিকুজ্জামান বলছেন 100 টাকায় কেন কমাতে হবে। এখন তো আমি শতকরায় প্রকাশ করতেছি, মানে আপনার হিসাবটা হবে শতকরায়। শতকরা প্রকাশের জন্য 100তে নিয়ে আসছি, শতকরা প্রকাশের জন্য 100, অন্য কোনো কারণে না। ওকে, আমি একটু আরেকবার বলি। দেখেন, আপনার 1 লিটার তেল লাগে। দেখেন, কেউ বিরক্ত হবেন না, এই অঙ্কটা যদি বুঝতে পারেন আপনার জন্য এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলো করা খুব সহজ, আর এই ধরনের অঙ্ক বিশেষ পরীক্ষায় অনেকবার আসে। আপনি বাসার জন্য 1 লিটার তেল নেন 100 টাকা দিয়ে। এই 100 টাকা নিয়ে দোকানে গেলেন, দোকানে গিয়ে দেখেন তেলের দাম 25% বেড়ে গেছে। 25% বেড়ে গেছে, 25% বেড়ে যাওয়ার ফলে এই 1 লিটার তেলের দাম এখন 125 টাকা। এখন আপনার কাছে 100 টাকার বেশি নাই। দোকানদার মামাকে বললেন, মামা আমাকে কি করবেন, এই 100 টাকার যতটুকু তেল হয় ততটুকু তেলই দেন। তাহলে দোকানদার কি করবে? দোকানদার 25 টাকার তেল কম দেবে। 25 টাকার তেল কম দেবে কত টাকা থেকে? এই এক মানে হিসাবটা হবে কত টাকার? এই যে 25 টাকার যে তেল কম দিবে, এই তেলের মূল্য 100 বর্তমান মূল্যের উপর হবে না, না পূর্ব মূল্যের হবে? অবশ্যই বর্তমান মূল্যের উপর হিসাবটা হবে, তাই না? এই জন্য আমরা হিসাবটা করব বর্তমান মূল্যের উপর। তাহলে 125 টাকায় কমাতে হবে কত টাকা? 25 টাকা। শতকরা প্রকাশের জন্য এই যে 100 দ্বারা গুণ। যারা বোঝে নাই, কখনো বাজার করে নাই, কত লিটার তেল পাবে বর্তমানে, তাহলে এখানে হিসাব থাকতো যে তেলের দাম 25% বৃদ্ধি পাওয়াতে এখানে তেলের পরিমাণ দেওয়া থাকতো। তাহলে একটা তেলের পরিমাণ দেওয়া থাকতো, এইখানে তো শুধু তেলের পরিমাণ তো কোথাও দেওয়া নাই, এই ধরনের অঙ্ক এখানে তেলের পরিমাণ যাবে না। ওকে, বর্তমান মূল্যের উপর কেন হলো? দেখেন, আপনি তেল যে কিনতে গেছেন, আপনাকে কি তেল পূর্ব মূল্য যেটা আগে যে কম দাম ছিল সেই দামের উপর দিবে, নাকি বর্তমানে যেই দাম আছে সেই দামের উপর দিবে? কোনটা দিবে? বর্তমানের উপর না? তাহলে বর্তমানে তেলের দাম কত? প্রতি লিটার তেলের দাম 125 টাকা না? এই 125 টাকার যেই তেল পাওয়া যায় সেইখান থেকে 25 টাকার তেল কম দিচ্ছে, মানে 125 টাকায় যতটুকু তেল পাওয়া যায় সেইখান থেকে 25 টাকার তেল কম দিচ্ছে। তাহলে 125 টাকায় কম দিচ্ছে 25 টাকা। শতকরা প্রকাশের জন্য এই যে গুণ 100। ক্লিয়ার সবার? এইবার এইখানে আমরা যে সর্বশেষ যে ফলাফলটা পাইলাম এটা একটু আমরা দেখি। উপরে লিখলাম 25, নিচে হচ্ছে 125 গুণ 100। খেয়াল করে দেখেন, এইখানে 25% বৃদ্ধি পাইছে। এই 125 আবার আসছে কিভাবে? আমরা কিন্তু এখানে হিসাব করছিলাম 100+25, তাই না? 100+25, তার মানে কি এখানে 25, এই 125কে আমরা কিভাবে নিয়ে আসছি? এই 100+25, এরপর শতকরা প্রকাশের জন্য গুণ 100। এখন আপনি শর্টকাটটা শিখে রাখেন, তাহলে সুবিধা হবে। বেসিক যদি বুঝতে পারেন তাহলে শর্টকাটটা আপনি দেখে রাখেন, পরীক্ষার হলে কম সময়ে সমাধান করতে পারেন। আর যদি মনে না থাকে শর্টকাট, বেসিক নিয়মেই করবেন। তাহলে এখানে আমি শর্টকাটটা কি শিখলাম? যত পার্সেন্ট বৃদ্ধি পাইছে উপরে সেইটা, নিচে 100 প্লাস যত পার্সেন্ট বৃদ্ধি পাইছে গুণ 100। যদি হ্রাস পাইতো তাহলে যত পার্সেন্ট হ্রাস পাইছে সেটা উপরে ডিভাইডেড বাই 100 প্লাস যত, সরি মাইনাস হবে, তখন তখন মাইনাস হবে যত পার্সেন্ট হ্রাস পাইছে গুণ 100। আর হ্রাস পাইলে কি হবে? ব্যবহার বৃদ্ধি পাবে। হ্রাস পাইলে ব্যবহার বৃদ্ধি পাবে। এইখানে দেখেন এই যে সূত্রটা, মূল্য বৃদ্ধি পেলে ব্যবহার কমবে। যত পার্সেন্ট মূল্য বৃদ্ধি পাবে ডিভাইডেড বাই 100 প্লাস মূল্য বৃদ্ধি ইন্টু 100%। আর যদি মূল্য হ্রাস পায় তাহলে ব্যবহার বাড়বে। তাহলে হিসাবটা কি হবে? মূল্য হ্রাস ডিভাইডেড বাই 100 মাইনাস মূল্য হ্রাস ইন্টু 100%। বুঝতে পারছি? এখন এই নিয়মের যে অঙ্কগুলো আছে এটা আপনারা বিস্তারিত করেন, শর্ট নিয়মে করেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে 10% কমে গেছে। কত পার্সেন্ট কমছে? 10% কমে গেছে। তাহলে 100 মাইনাস 10 গুণ 100। এখন আপনি হিসাব করেন, তাহলে 10/90 গুণ 100, তাহলে 0 0 কাটা, অর্থাৎ 100/9। এটা অ্যান্সার। ওকে, দেখেন
এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কগুলোর মতোই, একদম সেম। এই অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি না, এটা আপনাদের হোমওয়ার্ক। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, ওই বেসিক যে শতকরা যে ক্লাসটা আছে জব ম্যাথ গ্রাজুয়েশনে, সেখানে দেখে দেখবেন এই অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি সেখানে। এই জন্য আমি এই অঙ্কটা করাচ্ছি না। এই অঙ্কটা একটু করি, চলেন। আরিয়া তার আয়ের 60% খরচ করে। এরপর কি বলছে, তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ 20% বাড়িয়ে দিল। এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? সঞ্চয় কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এখন ফারিয়ার আয় ধরে নেই 100 টাকা, খরচ তাহলে কত টাকা হবে? 60% যেহেতু খরচ করে, তাহলে খরচ কত পার্সেন্ট? খরচ কত টাকা, সরি কত টাকা খরচ? 100 এর 60% মানে 60 টাকা খরচ করে। তাহলে সঞ্চয় কত হচ্ছে? সঞ্চয় কত? সঞ্চয় 40 টাকা। খুব সহজ হিসাব। এইবার কি বলছে, তার আয় 32% বৃদ্ধি পাইছে। 32% বৃদ্ধি পাইছে। তাহলে তার আয় ছিল 100 টাকা, এখন 32% বৃদ্ধিতে তার আয় কত হবে? 132 টাকা। রাইট, 132 টাকা। তারপরে কি করছে, সে তার খরচ 20% বাড়িয়ে দিছে। কি বলছে, তার খরচ, তার খরচ আগে যা ছিল তার 20% বাড়িয়ে দিছে। তার 20% বাড়িয়ে দিছে। এইখানে অনেকে ভুল করে, যে আগে করতো 60% খরচ, এখন করে 20% আরো বেশি করতেছে। তাহলে কি সে 60 যোগ 20 সমান 80% খরচ করতেছে না? না, আগে যা খরচ ছিল তার উপরে এখন 60% বাড়িয়ে দিছে, সেইটার এর আগের 20% বাড়িয়ে দিছে। এই জন্য এইখানে তার খরচ যদি 20% বাড়িয়ে দেয়, 20% বৃদ্ধি পেলো, তাহলে 60-এর 20% বা 20% বৃদ্ধি করা মানে 60-এর 120%, একই কথা। তাহলে কত হয়? 72 টাকা হয়, তাই না? 72 টাকা হয়। এটা 20% বৃদ্ধি পাইছে। ওকে। এখন দেখেন তার বর্তমান আয় 132 টাকা, খরচ 72 টাকা, সঞ্চয় কত? আনিসা, ডক্টর আনিসা, আপনি কোথায় বুঝেননি বলেন? কোথায় বুঝেননি? 72 বুঝেননি এটা? আচ্ছা, আমি একটু হিসাবটা করে দেই। খরচ হচ্ছে 60 টাকা, খরচ 60 টাকা, এখন 20% বাড়ছে, তাহলে 60 এর 20% সে বাড়িয়ে দিছে। তাহলে 60-এর 20% কত হয়? 60 × 20/100। এই শূন্য 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 কাটা। তার মানে এখন 12 টাকা খরচ সে কি করছে? বাড়িয়ে দিছে। তাহলে আগে ছিল 60 টাকা, এখন 12 টাকা বৃদ্ধি পাইলো। তাহলে টোটাল কত টাকা হইলো? 60-এর 12 যোগ করলে 72 টাকা। এবার বুঝতে পারছেন ডক্টর আনিসা? ওকে, থ্যাংক ইউ। এইবার দেখেন তার খরচ 72 টাকা, আয় হলো 132 টাকা, তাহলে সঞ্চয় কত টাকা? 132 - 72 সমান কত? 60%, সরি 60 টাকা। 60 টাকা। আরে ইংলিশে লেগে কেন? 60 টাকা, ওকে। আগে সঞ্চয় ছিল 40 টাকা, এখন সঞ্চয় হলো 60 টাকা। খেয়াল করেন, আগের সঞ্চয় 40 টাকা, এখন সঞ্চয় 60 টাকা। সঞ্চয় বৃদ্ধি কত? সঞ্চয় বৃদ্ধি কত? 20 টাকা, তাই না? এই 20 টাকা এখন কি হলো? সঞ্চয় বৃদ্ধি পেল। 40 টাকায় বৃদ্ধি পেল 20 টাকা। শতকরা প্রকাশ করতে বলছে, শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? বৃদ্ধি পেয়েছে যেহেতু, 40 টাকায় বৃদ্ধি পেল 20 টাকা, 40 টাকায় বৃদ্ধি 20 টাকা, শতকরা প্রকাশ করতে বলছে গুণ 100। এখন হিসাব করেন, এটা দ্বারা, সরি 20 দ্বারা 40-কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 100-কে ভাগ করলে হবে 50, তার মানে 50% সঞ্চয়টা বৃদ্ধি পেল। ওকে। আচ্ছা, আজকের আমাদের শেষ ম্যাথ এটা, এটা করেই আমরা বিদায় নেব। যদি চিনির মূল্য 20% বৃদ্ধি পায়, এর ব্যবহার শতকরা কি পরিমাণ পরিবর্তন করলে চিনি বাবদ মোট খরচ 5% বৃদ্ধি পাবে? দেখেন, আমরা একটু আগে এই ধরনের অঙ্ক করছি, তবে সেখানে খরচ বৃদ্ধির কথা বলেনি। তখন ওইখানে ছিল কি, খরচ যেমন আছে তেমনই থাকবে। এখানে বলছে খরচটা 5% বৃদ্ধি পাবে। দেখেন
ধরেন সে 100 টাকা দিয়ে 1 কেজি চিনি নেয়। আমরা ঠিক আগের মতোই চিন্তা করি, 100 টাকা দিয়ে সে 1 কেজি চিনি নেয়। ওকে, এখন 20% বৃদ্ধি পাইছে। 20% বৃদ্ধি পাওয়ার ফলে চিনির বর্তমান দাম কত? 20% বৃদ্ধির ফলে 120 টাকা প্রতি কেজি চিনির দাম। এখন আগে 100 টাকা ছিল, এখন 120 টাকা। কিন্তু কিন্তু প্রশ্ন বলছে খরচ 5% বৃদ্ধি পাবে। মানে আপনার কাছে 100 টাকা দিয়ে আপনি 1 কেজি চিনি নিতেন, এখন সেই 1 কেজি চিনির দাম 120 টাকা। কিন্তু দোকানদার মামাকে বললেন যে মামা আমি 120 টাকা দিতে পারবো না, আমার আগের যেই খরচ ছিল তার সর্বোচ্চ 5% বাড়াইতে পারবো, মানে 105 টাকা খরচ বাড়াইতে করতে পারবো। এই প্রশ্নটা এই কথাই বলছে, মানে 105 টাকা খরচ করতে পারবে। এই যে খরচ 5% বাড়াই দিছে, আগে খরচ 100 টাকা ছিল, চিনির দাম বেড়ে হয়েছে 120 টাকা। যেহেতু খরচ 20%, 5% বৃদ্ধি করছে, এই জন্য বর্তমান খরচ সে 105 টাকা পর্যন্ত করতে পারবে। তার মানে দোকানদারকে বলছে 105 টাকা যতটুকু চিনি হয় সেটাই দেন। তাহলে কত টাকার চিনি কম দিবে দোকানদার? কত টাকার কম দিবে? এই 120 মাইনাস 105 সমান 15 টাকার চিনি কম দিবে। কত টাকা থেকে? এই 120 টাকা থেকে 15 টাকার চিনি কম দিবে। তাহলে 100 টাকা থেকে চিনি কম দিবে, বাকিটুকু আপনারা হিসাব করবেন। হ্যাঁ, হিসাবটা নিজেরা করবেন। এই অঙ্কটা কি বুঝতে পারছেন সকলে? ও, 105 বুঝেননি? দেখেন, এইটা ছিল তার কি খরচ করার অ্যাবিলিটি, সে এটা খরচ করতে পারতো। 1 কেজি বাজারে গিয়ে দেখে চিনির দাম হচ্ছে 120 টাকা, এটা বর্তমান মূল্য। কিন্তু 120 টাকা হওয়াতে চিনি তো এখন কম পাবে। এখন দোকানদারকে বললেন যে দোকানদার, দোকানদার মামা, দোকানদার বললে আবার ভুল হবে, দোকানদার মামা আমি তো 120 টাকা খরচ করতে পারবো না, আমি সর্বোচ্চ 5% বাড়াইতে পারবো। 5%, 100 এর 5% মানে কত? 100 এর 5% বৃদ্ধি মানে কত? 105 টাকা। দেখেন, এই 100 এর 5% মানে হলো 5 টাকা। তাহলে আগে ছিল 100 টাকা, এখন 5 টাকা বাড়লো। এই 5 টাকা বাড়লো মানে 105 টাকা হইলো। অর্থাৎ আপনি 100 টাকা দিয়ে চিনি কিনতেন, চিনির দাম হয়েছে 120 টাকা, কিন্তু আপনি দোকানদারকে বলছেন 105 টাকার মধ্যে যতটুকু চিনি হয় সেটা দেওয়ার জন্য। তাহলে আপনাকে দোকানদার 15 টাকার চিনি কম দিচ্ছে। তাহলে বর্তমান মূল্যের উপর সবসময় এই হিসাবটা হবে। তাহলে 120 টাকা যদি 15 টাকা কম দেয়, 100 টাকায় কত টাকা কম দিবে, এটাই হিসাব। এই ক্যালকুলেশনের ব্যাপারটা হচ্ছে আপনারা এটা তো এই এই যে হিসাবটা, এই হিসাব তো আপনারা নিজেরা করবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।